রুমে ঢুকেই আয়াস মামা বলে চিৎকার করছে। ছেলের চিৎকার শুনে পারভিন বেগম দৌড়ে গিয়ে, কি হয়েছে? এমন করে চিৎকার করছিস কেন? আমার রুমে ঢুকেছিল কে? কার এত বড় সাহস আমার জিনিসে হাত দিয়েছে? অর্ষা মনে হয়, ওকে তো রুমে ঢুকতে দেখেছি। বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি। রাগ করিস না বাবা। আয়াস অবাক চোখে পারভিন বেগমের দিকে তাকিয়ে। কোন অর্ষা? তোর ছোট ফুপির ছোট মেয়ে অর্ষা। কথাটা শুনেই আয়েশের মুখটা ছোট্ট হয়ে গেল। চুপ করে কি যেন ভাবতে লাগলো। আয়েশের ভাবনায় ছেদ ঘুরিয়ে পারভিন বেগম বলে উঠল, বর্ষাও এসেছে। একদম বর্ষা পিছনে লাগবি না, অনেকদিন পর এসেছে মেয়েটা। বর্ষা এসেছে শুনে আয়েশের চোখ দুটো ছলছল করে উঠল। বর্ষা কোথায় মা? ছাদে আফরিন আর আনিকার সাথে আড্ডা দিচ্ছে। আফরিন আর আনিকা আয়েশের আপন বোন। আফরিন আয়েশের 2 বছরের ছোট, আর আনিকা বর্ষার বয়সী। পারভিন বেগমের কথাটা শেষ হতে না হতে আয়াস দৌড়ে ছাদে গেল। ছাদের সিঁড়ি বেয়ে আয়াস উপরে উঠছে আর বর্ষাকে দেখছে। কত বছরের অপেক্ষা বর্ষাকে একটা বার দেখার। আয়াসকে দেখে বর্ষা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে। কেমন আছেন ভাইয়া? সাথে সাথে আয়াস বর্ষার গালে একটা থাপ্পড় মারল। বর্ষা কোনো কথা বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই ওকে মারলি কেন ভাইয়া? আয়াস কোনো কথা না বলে চলে গেল। আয়াসকে দেখে মনে হচ্ছে কত বছরের রাগ অভিমান ও আজ এই থাপ্পড়টার মাধ্যমে বর্ষার উপর ঢেলে দিয়েছে। আয়াস পেশায় একজন ব্যাংকার, প্রচন্ড রাগী একঘেয়ে স্বভাবের। রুমে গিয়ে আয়াস, এত বছরে কি আমার কথা তোমার একটু মনে পড়েনি? আমাকে একটাবারও দেখতে ইচ্ছে হয়নি? আমি বারবার তোমাকে একটাবার দেখার আশায় গ্রামে ছুটে গিয়েছি, আর তুমি বারবার আমার কাছ থেকে পালিয়ে বেরিয়েছো। একটা সময় আর গ্রামে যাইনি, তোমাকে তোমার মতো থাকতে দিয়েছি। কেন এমন করলে? কিন্তু এবার আমি যখন তোমাকে একবার আমার কাছে পেয়েছি, আর আমার কাছ থেকে পালাতে দেব না। আর না, অনেক সহ্য করেছি আমি। ভাইয়া কি সেই আগের কথা এখনো মনে রেখেছে? এত বছর পরেও ভোলেনি? আচ্ছা মানলাম ভোলেনি, তাতেও আজ তো আমার কোনো দোষ ছিল না। তাহলে আমাকে হঠাৎ থাপ্পড় মারলো কেন? কি করেছি আমি? এই জন্যই আমি এ বাড়িতে আসতে চাইনি, তাও আসতে হলো। বলে রুমে ঢুকতেই দেখে বিছানায় আয়াস বসে আছে। বিছানায় আয়াসকে দেখেই বর্ষা থতমত খেয়ে রুম থেকে বেরিয়ে যাবে। এমন সময় আয়াস এসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল। কি করছেন কি? ছাড়ুন। বর্ষা আয়াসকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি কি এতটাই খারাপ? কেন করলে এমন? কেন এত বছর আমার থেকে এত দূরে দূরে ছিলে? কেন এত বছর আমাকে এত কষ্ট দিলে? কি অন্যায় ছিল আমার? দেখুন, আমরা এখন আর ছোট নেই, আর সম্পর্কে আপনি আমার মামাতো ভাই। আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, আর মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে মোটেও এইসব কাম্য নয়। বর্ষার কথায় আয়েশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আয়েশের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আয়েশ বর্ষাকে ছেড়ে দিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে, আমি শুধুই তোমার মামাতো ভাই? তাছাড়া আর কি? আয়েশ মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে, নিজের বউকে যে আমি নিজের বোন বলে মনে করব, এত বড় বোকাও নই আমি। বলে বিছানায় শুয়ে পড়ল। কিসের বউ? আমি আপনার বউ না। ওই বিয়ে আমি মানি না। ওটা জাস্ট খেলার ছলে হয়ে গিয়েছিল। তাহলে আমাদের বিয়ের কথাটা মনে আছে তোমার? কিন্তু এই বিয়েটা তো তুমি মানো না। তাহলে কেন মনে রেখেছো এই বিয়েটার কথা? আর এত বছর আগের কথা তো তোমার মনে থাকারও কথা না। আর এই ঘটনাটা যখন ঘটেছিল তখন তো তুমি খুব ছোট ছিলে। এমনিও তো তোমার মনে থাকার কথা না, যদি না ঘটনাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়। আয়েশের কথা শুনে বর্ষা থতমত খেয়ে গেল। কি উত্তর দেবে ও? সত্যিই তো এই ঘটনা ও এত পরিষ্কারভাবে মনে রেখেছে কেন? কোনো উত্তর নেই ওর কাছে। তাই দ্রুত কথা ঘোরানোর জন্য বর্ষা, আপনি এখানে শুয়েছেন কেন? কেউ এসে দেখে ফেললে কি ভাববে? তাছাড়া আমি আর আনিকা একসাথে ঘুমাবো। ও যে কোনো সময় এসে যাবে। উঠুন এখান থেকে, উঠুন। আয়েশ উঠে বেরিয়ে যেতে যেতে, দেখতে শুনতে তো ভালোই হয়েছো। সেই বহু বছর আগেও তোমাকে দেখে তোমার উপর ফিদা হয়ে গিয়েছিলাম, আজ আবার নতুন করে হলাম। বলে রুম থেকে বেরিয়ে গেল। আয়েশ চলে যেতে যেন বর্ষা হাঁপ ছেড়ে বাঁচল। বর্ষা অনার্স 2য় বর্ষে পড়ে। দেখতে আহামরি অত সুন্দর নয়, কিন্তু চেহারায় অসম্ভব একটা মায়া আছে। কাহিনীটা শুরু হয়েছে আজ থেকে 16 বছর আগে।
বর্ষার বড় খালামণি মানে আয়াসের বড় ফুপির মেয়ে নিপার বিয়ের উপলক্ষে আয়াস আদিব ওদের মা বাবা বোনেরা গ্রামে আসে। তখন বর্ষার বয়স বেশি হলে 4 বা 5 বছর। আয়াস আর আদিবের বয়স 10 বছর। আয়াস বর্ষার বড় মামার ছেলে আর আদিব বর্ষার ছোট মামার ছেলে মানে আয়াসের কাকাতো ভাই। আয়াস আর আদিব এক বয়সী। ওরা এক বাড়িতেই থাকে। বাড়িতে ঢুকেই সবাইকে সালাম জানায়। বর্ষার মা গিয়ে পারভিন বেগমকে জড়িয়ে ধরে। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো ভাবি, তাও তো আসতে না। এই বিষয়টা যদি না হতো। আরে না, সবাই কথাই মনে পড়ে খুব, শুধু সময় আর সুযোগের অভাব। তা আমাদের টুনটুনি কোথায়? তখনই রুনা বেগমের পেছন থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ছোট্ট বর্ষা। চেহারায় অদ্ভুত একটা মায়া। রুনা বেগম বর্ষাকে দেখিয়ে, ওই যে তোমার টুনটুনি। মা, তুমি ওকে টুনটুনি বললে কেন? টুনটুনি তো পাখির নাম। এটা ওকে আদর করে বলেছি, আমি ওকে ভালোবেসে টুনটুনি বলে রেখেছি। এই টুনটুনি পাখি, তুই ওকে একদম টুনটুনি বলে ডাকবি না, ওকে শুধু আমি টুনটুনি বলে ডাকবো। বর্ষা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ ওদের দেখছিল। ছোটবেলায় বর্ষা একটু চুপচাপ তবে মিশুক স্বভাবের ছিল। এরপর থেকেই টুনটুনি। এরপর যে কয়দিন আয়াস ওই বাড়িতে ছিল শুধু টুনটুনি আর টুনটুনি। খেতে গেলে টুনটুনি, ঘুমাতে গেলে টুনটুনি। বর্ষা বয়সে অনেক ছোট, বাচ্চা মেয়ে একটা, কিন্তু অন্য কারোর সাথে খেলবে এটা আয়েশের একদম পছন্দ না। বর্ষাকে অন্য কারোর সাথে খেলতে দেখলেই বর্ষার গালে ঠাস ঠাস চড় পড়ত। আর বর্ষার উপর আয়েশের এই বেশি বেশি অধিকার ফলানো আদিব আবার ঠিক সহ্য করতে পারত না। কারণ আবিদ চাইতো বর্ষা শুধু ওর কথা শুনবে। 4 বছরের একটা বাচ্চা মেয়ে, ওদের দুই ভাইয়ের মধ্যে পড়ে প্রাণ যায় যায় আর কি। কিন্তু তখনও বর্ষার ততটা বুঝ ক্ষমতা হয়নি যে ওরা কি করছে, কেন করছে। নিপার বিয়ে শেষে আয়েশ আর আবিদরা যখন ফিরে আসবে তখন বর্ষা মন খারাপ করে বসে আছে, কারণ সবাই চলে যাচ্ছে। হঠাৎ আয়েশ বর্ষার কাছে গিয়ে, আমায় বিয়ে করবি টুনটুনি? কিভাবে? দেখলি না নিপা আপুর বিয়ের সময় নিপা আপুর স্বামী 3 বার কবুল বলল, আর নিপা আপুও 3 বার কবুল বলল, আর সবাই বলল বিয়ে হয়ে গেছে। কবুল কবুল কবুল, এই 3 বার আমি কবুল বলে দিয়েছি, এখন তুই বল। কবুল কবুল কবুল। কে জানতো এই 3 বার কবুল বলাই ওর জীবনে চরম ভুল হয়ে দাঁড়াবে। এরপর থেকে আয়েশের সব সময় এক কথা, বর্ষা আর বউ। ও বর্ষাকে বিয়ে করেছে। সেই ছোটবেলা থেকে আয়েশ আর আবির দুই ভাই বর্ষার জীবনটা তেজপাতা করে দিয়েছে। তারপর শেষ ঘটনা ঘটলো বর্ষা যখন ক্লাস 7-এ পড়ে। তখন আয়েশ আর আবির বড় ইন্টার পরীক্ষা দিয়েছে, কিন্তু তারপরও যে ওরা এমন একটা কাণ্ড ঘটাবে বর্ষা বুঝতে পারেনি। বর্ষা যখন ক্লাস 7-এ পড়ে, সবে শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে। এই প্রেম ভালোবাসা কেবল একটু একটু বুঝতে শিখেছে। তখন আয়েশ আর আবিদের বাড়িতে আসে বেড়াতে। হঠাৎ একদিন বিকেলে আবিদ বর্ষাকে এসে বলে, এই বর্ষা ঘুরতে যাবি? কিন্তু আয়াস ভাইয়া যদি কিছু বলে? ওকে আমি দেখে নিব, তুই যাবি কিনা বল। চলো। তারপর বর্ষাকে নিয়ে আবিদ ঘুরতে বের হলো। এদিকে আয়াস কিছুক্ষণ বর্ষাকে না দেখে বর্ষা বর্ষা করে বাড়ি মাথায় তুলেছে। এই আনিকা বর্ষাকে দেখেছিস? ও তো আবিদ ভাইয়ের সাথে ঘুরতে বের হয়েছে। কি? আবিদের সাথে ঘুরতে বের হয়েছে শুনে আয়েশের তো মাথায় রক্ত উঠে গেছে। আয়াস রাস্তায় রাস্তায় আবিদ আর বর্ষাকে খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফুচকার দোকানের সামনে এসে দেখে বর্ষা আর আবিদ হাসাহাসি করছে আর ফুচকা খাচ্ছে। সাথে সাথে বর্ষার গালে একটা চড়। বর্ষার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেল। আয়াস বর্ষার দিকে তাকিয়ে, তোকে আমি পরে দেখে নিব। তারপর আবিদের কলার ধরে, তোকে এত বড় সাহস দিয়েছে কে যে তুই আমার পারমিশন ছাড়া আমার বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিস? কিসের বউ? খেলার ছলে 3 বার কবুল বললেই বিয়ে হয়ে যায় নাকি? আজ তুই এখন বড় হয়েছিস, বুঝতে শেখ। ওটা কোনো বিয়ে ছিল না, ওটা জাস্ট খেলার ছলে হয়ে গেছে। আবিদের কথা শুনে আয়েশ রেগে মেগে আবিদকে মারলো এক ঘুষি। আবিদও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও আয়েশকে মারলো এক ঘুষি। এভাবে প্রায় 30 মিনিট মারামারি চলল। রাস্তার পাশের মানুষ এসে ওদের অনেক ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। অবশেষে রাস্তার পাশের লোকজন পুলিশে খবর দিল। পুলিশ এসে ওদের দুজনকে ধরে নিয়ে গেল আর ওদের বাড়ির লোককে খবর দিল। আয়েশের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, আবিদের গাল ফেটে রক্ত পড়ছে। আরমান সাহেব আয়েশের বাবা,
পুলিশ স্টেশন থেকে আয়েশ আর আবিদকে ছাড়িয়ে এনেছে। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোমাদের জন্য আজ আমাকে পুলিশ স্টেশন পর্যন্ত যেতে হয়েছে। তোমরা কি এখনো ছোট? কিন্তু তোমরা কি কারণে এমন করলে? আয়েশ আর আবিদ দুজনেই উঠে চলে যায়, কোনো কথা না বলে যে যার রুমে চলে গেল। সেদিন যে বর্ষার কারণে এইসব হয়েছে তা কেউই জানে না, কিন্তু ওই দিনের ঘটনায় বর্ষা খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই যে বর্ষা ওই বাড়ি থেকে চলে এসেছিল আর ওই বাড়িতে কখনো আসেনি। আয়েশ বারবার বর্ষাকে একটা বার দেখার জন্য গ্রামে ছুটে গিয়েছিল, কিন্তু বর্ষা সেই দিনের পর থেকে আর আয়েশের সামনে আসেনি। আসবেও বা কিভাবে? আয়েশ গ্রামে গিয়েছে শুনলেই আদিবও গ্রামে গিয়ে হাজির, আবার আবিদ গ্রামে গিয়েছে শুনলেই আয়েশও গ্রামে গিয়ে হাজির। যখনই গ্রামে যায় দুই ভাই একসাথে গিয়েই হাজির। আর এইদিকে বর্ষা দুই ভাই গ্রামে এসেছে শুনলেই কোনো অজুহাত দেখিয়ে অন্য কোনো আত্মীয়ের বাড়িতে চলে যেত। আর যতদিন না ওরা গ্রাম থেকে যেত, বর্ষাও বাড়ি ফিরতো না। এভাবে করতে করতে একসময় আয়েশ আর আবিদও গ্রামে আসা ছেড়ে দেয়। বর্ষা এবারও এ বাড়িতে আসতে চায়নি, কিন্তু আফরিনের বিয়ে, না এসেও উপায় নেই। বর্ষার মামা বলেছে এইবার বর্ষা এ বাড়িতে না আসলে বর্ষাকে তুলে নিয়ে আসবে। আর তাছাড়া বর্ষা ভেবেছিল আয়েশ এখন বড় হয়েছে, চাকরি করে, এখন হয়তো ও পিছনের কথা সব ভুলে গিয়েছে। আয়েশের হয়তো এখন কোনো গার্লফ্রেন্ডও আছে, কিন্তু বর্ষার সব চিন্তা ভাবনাকে মিথ্যে প্রমাণ করে আয়েশ সব কিছু মনে রেখেছে। এইসব পুরনো কথা ভাবতে ভাবতে বর্ষা কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। হঠাৎ মাঝরাতে ঘুমের মধ্যে টের পেল কেউ কে আস্তে পিস্তে জড়িয়ে ধরেছে, আর তার গরম নিঃশ্বাস ওর ঘাড়ের উপর পড়ছে। বর্ষা প্রথমে ভেবেছিল আনিকা। বর্ষা ঘুমের মধ্যেই আনিকাকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু গায়ে হাত দিতেই দেখে এটা তো আনিকা না, শক্তপুক্ত কোনো পুরুষের দেহ। বর্ষার চোখ মেলে তাকিয়ে দেখে আয়েশ ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বর্ষা এক লাফে বিছানা থেকে ওঠে। আপনি এখানে এই রুমে কি করছেন? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আপনার রুম মানে? এই বলে চারদিকে তাকিয়ে, সত্যি তো এটা আনিকার রুম না? আমি এর রুমে এলাম কি করে? আমি নিয়ে এসেছি। ও ঘুমাচ্ছে বলে বর্ষার হাত ধরে টেনে নিজের পাশে শুইয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আরে আরে কি করছেন? ছাড়ুন ভাইয়া, এটা কি ধরনের ব্যবহার? আমরা কিন্তু এখন আর ছোট নেই। ছোট নই বলেই তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করে। ছোট হলে তো আর করতো না। এখন ঘুমাতে দাও। কতদিন পর বউকে কাছে পেয়েছি বলো তো? একটু বউকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাবো, তা না মাঝরাতে উঠে আজাইরা প্যাচাল শুরু করেছো। বলেই বর্ষার ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। বর্ষার ঘাড়ে আয়েশের নিঃশ্বাস পড়ছে আর বর্ষা কেঁপে কেঁপে উঠছে। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে বর্ষার মধ্যে, কি করবে বুঝতে পারছে না। ছাড়ুন ছাড়ুন বলে আয়েশের বাঁধন থেকে বের হতে অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষমেশ ক্লান্ত হয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে বর্ষা আবিষ্কার করলো ও আনিকার রুমেই আছে। পাশে আনিকা বেঘরে ঘুমোচ্ছে। তবে কি কাল রাতে আমি স্বপ্ন দেখেছিলাম? হবে হয়তো। ইস, ছি ছি, কি একটা স্বপ্ন দেখলাম। বলে ওয়াশরুমে চলে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল খেতে। খাবার টেবিলের সামনে সোফায় বসে আছে আয়াস। এর মধ্যেই আবিদের আগমন। আবিদকে দেখে বর্ষার ভয়ে গলা শুকিয়ে গেছে। একে তো সামনে যমরাজ, আয়াস, বর্ষা, তার মধ্যে আবার আবিদ। বর্ষা ভয়ে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। তুমি বর্ষা না? হুম। কত বড় হয়ে গেছো। আমি তো ভেবেছিলাম তোমার সাথে আর দেখাই হবে না, অবশেষে দেখা হলো। হুম। এদিকে আয়াস বর্ষাকে আর আবিদকে দেখছে আর রাগে ফুঁসছে। বর্ষাকে আবিদের সাথে দেখলে আয়েশের একটু বেশি রাগ ওঠে, সেই ছোটবেলা থেকেই। হঠাৎ আয়েশ উঠে এসে আবিদের কাঁধে হাত রেখে, তোর সাথে আমার কিছু কথা আছে। পরে বলি, আগে বর্ষার সাথে একটু কথা বলি। ও কতদিন পর এলো। আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আফরিনের বিয়ের ব্যাপারে। এই বলে এক প্রকার জোর করেই আবিদকে নিয়ে গেল আয়াস। এই সুযোগে বর্ষা খাবার নিজে সোজা রুমে এসে দরজা আটকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। বাবা, বেঁচে গেলাম। বর্ষা হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছে। এর মধ্যে আয়েশ এক হাত ধরে টেনে বর্ষাকে নিজের রুমে নিয়ে গেল। আরে আরে কি করছেন? আয়েশ কিছু না বলে বর্ষার কানে কি একটা পরিয়ে দিল। এ কি আমার কানে কি পরাচ্ছেন? বলে কানে হাত দিয়ে দেখে ওর কানের দুল। এ কি? এটা আপনার কাছে কি করে?
এক রাত আমার কাছে ঘুমিয়ে কানের দুল আমার বিছানায় ফেলে গেছো, তারপর রোজ ঘুমালে কি কি ফেলে যাবে? সরি, এক রাতের অর্ধেক। কাল রাতে ওটা স্বপ্ন ছিল না? কেন টুনটুনি, তুমি আমাকে স্বপ্নেও দেখো বুঝি? একদম বাজে কথা বলবেন না, এর জন্যই আমি এই বাড়িতে আসতে চাইনি। এবার না আসলে আমি হঠাৎ করে গিয়ে তোমাকে তুলে নিয়ে আসতাম, তুমি কিছু বোঝার আগেই। অনেক অপেক্ষা করছি তোমার জন্য। ভাইয়া, আমি তো আপনার বোনের মতো, তাই না? ওটা বোন হবে না টুনটুনি, বউ হবে। ভাইয়া, মামি ডাকছে। বলতেই আয়াস যে দরজার দিকে তাকালো বর্ষাধর। আয়াস বোকার মতো বর্ষার দিকে তাকিয়ে। আমার থেকে পালিয়ে আর কত দূরই বা যাবে? একবার যখন আমার কাছে এসেই পড়েছো, আর আমি তোমাকে আমার কাছ থেকে পালাতে দেব না টুনটুনি। বর্ষা রুমে এসে এদিক থেকে ওদিক পায়চারি করছে আর ভাবছে। কি করা যায় এখন? কিভাবে এই আয়াসটার পিছু ছাড়ানো যায়? কি রে বর্ষা, কিছু হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা শোন, আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমাকে একটা ছেলে পছন্দ করে। কি? ছেলেটা কে? বাড়ি কোথায়? দেখতে কেমন? ট্রিট দিবি কবে? আরে থাম না, আগে পুরো কথা শোন। আচ্ছা বল। কিন্তু আমি ছেলেটাকে পছন্দ করি না, আর ছেলেটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। এখন কিভাবে আমি ছেলেটার পিছু ছাড়াতে পারি? ও এই ব্যাপার, এর জন্য তুই এত চিন্তা করছিস? শোন তাহলে, কি বললে? ছেলেটাকে বলবি তোর বয়ফ্রেন্ড আছে। কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই। আরে মিথ্যা বলবি। ছেলেটা যদি শোনে তোর বয়ফ্রেন্ড আছে, তুই তাকে অনেক ভালোবাসিস, তাকে ছাড়া বাঁচবি না, তাহলে নিজে থেকেই তোর পিছু ছেড়ে দেবে। তা ঠিক বলেছিস। 5 মিনিট পর আয়াস সোফার উপরে বসে ল্যাপটপে কি যেন করছে। বর্ষা আয়াসের পাশে গিয়ে কাশি দিল। কাশি শুনে আয়াস বর্ষার দিকে তাকালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। আয়াস অবাক হয়ে বর্ষার দিকে তাকিয়ে। বলো। এখানে বলা যাবে না, রুমে আসুন। বলে রুমে চলে গেল। আয়াসও বর্ষার পিছু গেল। আয়াস রুমে ঢুকতেই বর্ষার দরজা আটকে দিল। ও বউটা দেখে আমাকে না দেখে আর থাকতে পারছে না, আবার দরজাও আটকে দিয়েছে। বউটার দেখে আমার কাছে আসার জন্য আর তর্স হইছে না। রাখুন তো আপনার বাজে কথা। তা যার জন্য ডেকেছিলাম, জানি না কথাটা শুনে উনি কিভাবে রিয়্যাক্ট করবে। যার রাগ ওনার, না না, ভয় পেলে চলবে না। ওনার পিছু ছাড়াতে হলে আমাকে বলতেই হবে। কি হলো? কোথায় হারিয়ে গেলে টুনটুনি পাখি আমার? আসলে 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 আমার না বয়ফ্রেন্ড আছে। তাকে ছাড়া আমি বাঁচবো না, আর সেও আমাকে ছাড়া বাঁচবে না। আপনি শুধু শুধু আমাদের মাঝে আসবেন না, আপনি আমাকে ভুলে যান। কথাগুলো এক নিঃশ্বাসে বলে বর্ষা দম ছাড়ল। কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে আয়াসের চোখ রক্তবর্ণ ধারণ করলো। আয়াস সজোরে পাশের দেয়ালে এক ঘুষি মারল আর বর্ষাকে দেয়ালের সাথে চেপে ধরল। এবার আয়াসকে দেখে বর্ষা খুব ভয় পেয়ে গেল। বর্ষা ভয়ে ভয়ে একটা ঢোক গেলে। রাগ করবেন না ভাইয়া, আসলে ভালোবাসা এমনিই হয়ে যায়। আর আমি আপনাকে এই কথা বলতে চাইনি, কিন্তু এখন দেখছি না বলেও উপায় নেই, তাই। এই চুপ, একদম চুপ। আমাকে কি ভেবেছিস তুই তোর বয়ফ্রেন্ডের কথা বলবি আর আমি তোকে ছেড়ে দিব? ছেড়ে দিলে তো আগেই দিতাম। এখনো তোর জন্য অপেক্ষা করতাম নাকি? তোর জন্য আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতেও 2 বার ভাবিনি। তাহলে একবার ভাব আমি তোর বয়ফ্রেন্ডের কি করব। তোর বয়ফ্রেন্ডকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। চিনিস আমাকে? তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, তুই আমার এত বছর নিজের শৈশব কৈশোর সব নষ্ট করেছি তোর জন্য। কলেজে কোনো মেয়ে আমার গা ঘেঁষে এসে কথা বলতে চাইলেও সাথে সাথে বলে দিয়েছে আমি বিবাহিত। আমার অফিসের সব স্টাফরা পর্যন্ত জানে আমি বিবাহিত। আর তুই কিনা এখন বলছিস তোর বয়ফ্রেন্ড আছে? আমি অতটাও ভালো ছেলে না যে তুই বলবি তোর বয়ফ্রেন্ড আছে। আর আমি কেঁদে কেটে দেবদাস হয়ে তোকে নিয়ে গিয়ে তোর বয়ফ্রেন্ডের হাতে তুলে দেব, আর তাকিয়ে তাকিয়ে তোদের ভালোবাসা দেখব। এখানেই তোকে প্রেগনেন্ট করে দেব। তারপর বাচ্চার হাত ধরে গিয়ে তোর বয়ফ্রেন্ডের সামনে বলিস আমার বাচ্চার বাবা আয়াস। বলে বর্ষাকে ছেড়ে দিয়ে হন হন করে রুমের থেকে বেরিয়ে গেল। বর্ষা কোনো কথা বলছে না, শুধু মুগ্ধ হয়ে আয়েশের কথাগুলো শুনছে। মানুষটা আমায় এতটা ভালোবাসে, সে ছোটবেলা থেকে আমার জন্য এত কিছু করেছে, আর আমি কখনো তাকে বুঝতে চাইনি। তাকে ভুল বুঝে সব সময় দূরে সরিয়ে রেখেছি। আমি জানি তুমি আমার থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছ। তুই মিথ্যে বলায় খুব কাঁচা টুনটুনি। তোমার চোখ দেখেই বুঝে গিয়েছিলাম তুই মিথ্যা বলছো।
কিন্তু আমার খারাপটা লেগেছে এই জায়গায় যে তুমি আমার থেকে বাঁচতে চাইছো, দূরে যেতে চাইছো আমার থেকে। আমি কি এতটাই খারাপ? আমাকে একটু ভালোবাসা যায় না? বিকেলে সবাই মিলে আফরিনের বিয়ে শপিং এ যাচ্ছে। গাড়ির ড্রাইভিং সিটে বসেছে আয়াস, পাশের সিটে আবিদ, আর পিছনে আফরিন, আনিকা, বর্ষা, আবিদা, আবিদের বোন। বর্ষা বারবার আয়াসের দিকে তাকাচ্ছে আর ভাবছে। উনি কি এখনো আমার উপর রেগে আছে? আর আয়াস একটা বারের জন্য বর্ষার দিকে তাকাচ্ছে না, শুধু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। হঠাৎ বর্ষা, ভাইয়া। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আবিদের প্রশ্নটা শুনে বর্ষা চুপসে গেল। কি উত্তর দেবেও? পাশেই ও আয়াস বসে আছে। আজ সকালে আয়াসকে বলেছে ওর বয়ফ্রেন্ড আছে, আর ও ওর বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসে। মাঝখান থেকে আরে না ভাইয়া, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। একটা মজার ঘটনা শোনো। কি? বর্ষাকে নাকি কোনো ছেলে পছন্দ করে। কথাটা বলার সাথে সাথে আয়েশ আর আবিদ দুজনেই বর্ষার দিকে তাকালো। বর্ষা বারবার আনিকাকে ইশারা করছে, কিন্তু আনিকা কিছু শুনছেই না। আরে বর্ষা, লজ্জা পাচ্ছিস কেন? এখানে তো তোর কোনো দোষ নেই। এই মেয়েটা আজ আমাকেও মারবে আর নিজেও মরবে। তা যা বলছিলাম, একটা ছেলে বর্ষাকে পছন্দ করে, সে কিছুতেই বর্ষার পিছু ছাড়ছিল না। তারপর বর্ষা আমার কাছে আসলো কিভাবে ছেলেটার পিছু ছাড়ানো চাই। আমি বর্ষাকে বুদ্ধি দিলাম, তুই ছেলেটাকে বলিস তোর বয়ফ্রেন্ড আছে, তাহলেই ও তোর পিছু ছেড়ে দিবে। আমি ভালো বুদ্ধি দিয়েছি না আয়েশ ভাইয়া? কথাগুলো শোনা মাত্রই আয়াস অগ্নিদৃষ্টিতে একবার আনিকার দিকে তাকালো, একবার বর্ষার দিকে। মনে হচ্ছে এখনই ওদের দুজনকে পুড়িয়ে ছাই করে দেবে। আরে বলছি, আয়াশ ভাইয়া আমাদের দিকে এভাবে তাকাচ্ছে কেন? কারণ আমাদের দুজনের কপালেই আজ দুঃখ আছে। কেন? আমরা কি করেছি? তা পরেই বুঝবি। ছেলেটা তোমার পিছন ছেড়েছে? না হয় আমাকে একবার ছেলেটার নাম বলো, মেরে ওর হাড়গোড় ভেঙে ফেলবো। কি বলিস আয়াস? আয়াস একবার আবিদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবার সামনে তাকালো। এই না হলে ঘরের শত্রু বিভীষণ আমার নিজের বোন আমার বউকে বুদ্ধি দেয় কিভাবে আমার পিছন ছাড়াবে, আর আমার ভাই মেরে আমার হাড়গোড় ভেঙে দেওয়ার কথা বলছে। শপিং মলে আবিদ একটা শাড়ি নিয়ে এসে, বর্ষা, এই শাড়িটায় তোমাকে খুব মানাবে। আয়াস এসে আবিদের হাত থেকে শাড়িটা নিয়ে, আবিদ, তোর চয়েস এত খারাপ, তুই শেষ পর্যন্ত এমন একটা শাড়ি চয়েস করলি? মাঝখান থেকে আনিকা এসে শাড়িটা ছবিয়ে নিয়ে, বাহ, শাড়িটা তো বেশ সুন্দর, এটা আমি নিলাম। বলে চলে গেল। বর্ষা পিছনে ঘুরতেই একটা শাড়ির দিকে চোখ আটকে গেল। খুব পছন্দ হয়েছে শাড়িটা বর্ষার। এখন যদি বলি এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এই দুই ছেলে আবার কি কাণ্ড বাঁধায় কে জানে। তাছাড়া আমার বাসা থেকে টাকাও আনিনি। কিছু পছন্দ না হয় অপূর্ণই থাক। বলে অন্যদিকে চলে গেল। বিষয়টা সবার চোখ এড়িয়ে গেলেও আয়েশের চোখ এড়ায়নি। মাঝরাতে আজও বর্ষা অনুভব করল ওর ঘাড়ের উপর কারো নিঃশ্বাস পড়ছে। বর্ষা লাফ দিয়ে উঠে আয়েশকে দেখে এক ধাক্কা দিল। আয়েশ হকচকিয়ে ওঠে। কি 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 হয়েছে? আপনি আবার আজ আমাকে এই রুমে এনেছেন কেন? আয়েশ বর্ষার হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে, আমার বউকে আমার ঘরে আনবো না তো কোথায় আনবো? কিসের বউ? তোমার সাথে এত রাতে আমার এই বিষয়ে তর্ক করার কোনো ইচ্ছা নেই। আমাকে ঘুমাতে দাও টুনটুনি। আপনি না আমার উপর রেগেছিলেন? রাগ অভিমান সব দিনে, রাতে বউয়ের সাথে কোনো রাগ অভিমান নেই। বলেই বর্ষাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ছাড়ুন ছাড়ুন বলে সরে যেতে চাইল। আয়েশ বর্ষার কোমর ধরেই এক চাপ দিল। কোমরে আয়েশের স্পর্শ পেতেই বর্ষা ফ্রিজ। পরের দিন সকালে উঠে বর্ষা আবারও দেখলো ও আনিকার রুমে আছে। পরের দিন সকালে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। বর্ষার এক পাশে বসেছে আবিদ আর অন্য পাশে আয়াস। দুজনের মধ্যে বসে বর্ষার প্রাণ যায় যায়। এই পাশ থেকে আবিদ বর্ষা বর্ষা করছে আর খাচ্ছে, আর ওই পাশ থেকে আয়াস বর্ষার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। খুব অস্বস্তি লাগছিল বর্ষার, তাই খাওয়া রেখেই উঠে পড়ল বর্ষা। এ কি বর্ষা, খাওয়া রেখে উঠলে কেন? আমার খাওয়া হয়ে গিয়েছে। কি বলো? এইটুকু খেলে কিভাবে হবে? বসো, সবটা শেষ করো। এইদিকে আবিদের কথা শুনছে আর আয়াস রাগে ফুঁসছে। বর্ষা আয়াসের রুমের পাশ থেকে হেঁটে যাচ্ছে। এর মধ্যে আয়াস বর্ষাকে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আবিদের সাথে এত মাখামাখি কিসের? কই, এখন অবধি আবিদ ভাইয়া সেদে সেদে কথা বললে আমি কি করব? অত কিছু বুঝি না, তোমার সাথে আমার অন্য কারো সহ্য হয় না, ব্যাস এইটুকুই জানি। বাচ্চাদের মতো করছেন কেন?
তুমি জানো না কেন বাচ্চাদের মতো করছি? না, আমি জানি না ভাইয়া। এই তুমি কি বললে? একদম ভাইয়া বলবে না। আর 100 বার বলবো ভাইয়া 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 ভাইয়া। একবার ভাইয়া বললে কিন্তু খুব খারাপ হবে টুনটুনি। কি করবেন আপনি? বলতেই আয়াস নিজের ঠোঁট দুটো বর্ষার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আয়াসের এমন কাণ্ডে বর্ষা অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। চোখ দুটো বড় হয়ে মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। একটু পর আয়াস বর্ষাকে ছেড়ে দিয়ে বর্ষার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে এসে আর বলবে ভাইয়া? এটা কি করলেন ভাইয়া? বলতেই আয়াস আবার নিজের ঠোঁট দুটো বর্ষার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। বর্ষা আয়াসকে নিজের থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আয়াসের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আয়াস বর্ষার ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত। এখন বর্ষারও আর কিছু বলার নেই। কোনো এক অজানা অনুভূতি বর্ষাকে ঘিরে ধরেছে। বর্ষা ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আর বর্ষাকে কিছু না বলতে দেখে আয়াস আরও সাহস পেয়ে গেল। এবার রীতিমতো আয়াস বর্ষার ঠোঁট চষতে শুরু করলো, যেন বর্ষার ঠোঁট থেকে মধু খাচ্ছে। প্রায় 7-8 মিনিট পর বর্ষাকে ছেড়ে দিয়ে আয়াস নিজের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে বর্ষার ঠোঁটে স্লাইড করতে করতে ফের যদি ভাইয়া বলো এর থেকেও খারাপ হবে। ও সরি, খারাপ বলছি কেন? এর থেকেও রোমান্টিক কিছু হবে। বর্ষা এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আয়েশের কোনো কথা যেন ওর কানে যাচ্ছে না। বর্ষাকে কোনো কথা বলতে না দেখে বর্ষার চোখের সামনে আয়েশ তুড়ি বাজিয়ে, এই বর্ষা কোথায় হারিয়ে গেলে? নাকি এখনো আমার ঠোঁটের মধ্যে ডুবে আছো? আয়েশের কথায় বর্ষার ধ্যান ভাঙলো। আপনি এটা কি করলেন? এরকম একটা কাজ করতে পারলেন আমার সাথে? এইটুকুতে এই কথা বলছো? তাহলে যখন থেকে কৈশোরে থেকে যৌবনে পা দিয়েছি তখন থেকে প্রতি রাতে স্বপ্নে তোমার সাথে যা করেছি তার বিন্দু পরিমাণ যদি এখন তোমার সাথে করি তাহলে কি বলবে আমার টুনটুনি পাখি? বর্ষা আয়েশকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে অসভ্য লোক একটা। বলে চলে গেল। আয়াস বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিল। মাত্র গোসল করে ভেজা চুলে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল মুছে বর্ষা। ভেজা চুলে আমার টুনটুনি পাখিটাকে তো সেই লাগে। কথাটা শুনতেই পেছন ফিরে দেখে আয়াস বিছানার উপর বসে আছে। আপনি এখানে? তুমি যেখানে আমি সেখানে। এই, আপনি কি কখনো আমার পিছু ছাড়বেন না? মরে গেলেও ভূত হয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। বের হন এই রুম থেকে, এখনই বের হন। না, আমি যাব না। থাকুন তাহলে আপনি, আমিই চলে যাচ্ছি। বলে রুম থেকে বের হতে নিলে আয়াস বর্ষার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। এগুলো কি ধরনের অসভ্যতামি? উফ বউ, তুমি রাগলে তোমাকে যা হট লাগে না। এগুলো কি ধরনের মুখের ভাষা? বলতেই আয়াস আলতোভাবে বর্ষার গলায় হাত দিল। গলায় হাত দিয়ে আয়াস বর্ষার ঠোঁটের দিকে আগাচ্ছে। এর মধ্যে বর্ষা, আনিকার গলা শুনতে আয়াস বর্ষাকে ছেড়ে দিল। ভাইয়া তুই এখানে তোর সাথেই দেখা করতে আসছিলাম। কেন? গাড়িতে যেন কি বলছিলি? বর্ষাকে একটা ছেলে পছন্দ করে, তাকে ওর থেকে দূরে সরানোর জন্য ওকে বুদ্ধি দিয়েছিস। ওর বয়ফ্রেন্ডের কাছে এটা তাকে বলার। এইসব উদ্ভট বুদ্ধি তোর মাথায় আসে কোথা থেকে? ফের যদি শুনি তুই এসব উল্টাপাল্টা বুদ্ধি বর্ষাকে দিয়েছিস, মেরে তোকে তক্তা বানিয়ে দেব। ঘরের শত্রু বিভীষণ কোথাকার। বলে চলে গেল। আনিকা বর্ষার দিকে অবাক হয়ে তাকিয়ে, হ্যাঁ রে বর্ষা, ভাইয়া কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আমি কিভাবে জানবো? বলে রুম থেকে বেরিয়ে গেল। আজ রাতে বর্ষা বসে আছে। আজ ও দেখবে কিভাবে ও ঘুমালে আয়াস এসে ওকে তার রুমে নিয়ে যায়। রাত 1টা। কে যেন দরজা খুলে বর্ষার রুমের ভিতর আসছে। আপনি আবার এসেছেন? তুমি ঘুমাওনি? আমাকে আপনার রুমে নিয়ে যেতে দেব না। ওকে কি আর করার? আমার বউ আমাকে ছেড়ে ঘুমাতে পারলেও আমি তো আমার বউকে ছাড়া ঘুমাতে পারবো না। আজ তাহলে আমি এখানেই ঘুমাবো বউয়ের সাথে। বলেই বিছানায় শুয়ে পড়ল। বর্ষা হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে, আরে কি করছেন? আনিকা উঠে যাবে তো। বর্ষা দাঁড়াতেই আয়েশ বর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আরে আরে কি করছেন? আমাকে নামান, আমি আপনার রুমে যাব না। এত চিৎকার করছো কেন? বাড়ির সবাই উঠে যাবে তো। উঠুক, উঠে দেখুক বাড়ির ছেলে মাঝরাতে আমার সাথে কি ধরনের অসভ্যতামি শুরু করেছে। বাড়ির সবাই উঠলে তোমারই সমস্যা। তুমি তো জানোই আমার একটা লজ্জা শরম কম, কিন্তু তোমার তো লজ্জা শরম নাগের ডগায়। বলে বর্ষাকে বিছানায় শুয়ে বর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বর্ষারও কিছু করার নেই। এত বড় একটা পুরুষ মানুষের সাথে ও শক্তিতে কি করে কুলিয়ে উঠতে পারে। সকালে উঠে বর্ষা দেখে ও ওর রুমেই আছে। কবে যে এই বাড়ি থেকে চলে যেতে পারবো কে জানে। বর্ষা ফ্রেশ হয়ে সিঁড়ি থেকে নিচে নামছে। এর মধ্যে একটা ছেলে দৌড়ে এসে,
আরে বর্ষা না, আরে অয়ন, তুই এখানে? আমার ভাইয়ের বিয়ে, ভাবির সাথে একটু দেখা করতে এলাম। তুই এখানে? তোর ভাবি আমার বোন। তাহলে এখন তো আমরা বিআই বিয়ান, কি বলো? বলে দুজনই হেসে দিল। অয়ন বর্ষার ক্লাসমেট। এদিকে বুকে হাত গুজে আবিদ আর আয়ান দুজনেই দেখছে বর্ষা অয়ন হেসে হেসে কথা বলছে। ওদের দুজনের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আবিদ ছেলেটাকে, সে আফরিনের হবু বরের খালাতো ভাই। যাই হোক, ওর কপালে দুঃখ আছে। দুঃখের থেকেও বেশি কিছু আছে। একটু পর বর্ষাকে একা দেখতে পেয়ে আবিদ আর আয়াস দুজনেই ওর কাছে গেল। ছেলেটাকে ছেলেটার সাথে হেসে হেসে এত কি বলছিলে? বর্ষা কিছু বলতে যাবে এর মধ্যে ছেলেটা কি আমাদের থেকে সুন্দর যে ওর সাথে কথা বলতে গিয়ে তোমার মুখে হাসি ফুটে উঠলো? কই, আমার সাথে কথা বলার সময় তো তোমার মুখে হাসি ফোটে না। কি যাতা বলছেন? ও হলো ও কি এমন বলছিল যাতে তোমার এত হাসি পেল? ওই ছেলেটাকে আমি আজই মেরে পুঁতে ফেলবো। আরে আমার পুরো কথা শুনবেন তো। কি শুনবো? ওই ছেলেকে তো আমি কেটে টুকরো টুকরো করবো। কেন, টুনটুনি ওকে মারবো বলে তোমার কষ্ট হচ্ছে? ফুর, ও আমার ক্লাসমেট আর আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আবিদ আর আয়াস দুজনে একসাথে বুকে হাত গুজে ও বলে চলে গেল। আজব তো। আফরিনের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নাচবে, তাই ছাদে নাচ প্র্যাকটিস করছে। নাচতে নাচতে হঠাৎ বর্ষার পড়ে যাওয়ার উপক্রম। বর্ষাকে পড়ে যেতে দেখে আবিদ আর আয়াস দুজনেই দৌড়ে এলো বর্ষাকে ধরবে বলে। বর্ষাকে ধরার থেকেই ওদের মাথায় চিন্তা ছিল যে ওরা একে অপরের বর্ষাকে ধরতে দেবে না। মাঝখান থেকে বর্ষার ঠাস। ও মাগো। আর আয়াস আর আবিদ দুজন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। সবাই বর্ষা আর আবিদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষাও আবিদ আর আয়েশের দিকে হা করে তাকিয়ে আছে। আবিদ আর আয়াস একে অপরের দিকে তাকিয়ে হকচকিয়ে পেয়ে দুজন দুজনকে ছেড়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। বর্ষা পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই ছাদে একটা চেয়ারে বসে বসে সবার নাচ দেখছে। আর বর্ষার দুই পাশে আবিদ আর আয়াস দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওরা দুজন বর্ষার বডিগার্ড। বর্ষার এবার অস্বস্তি লাগছে। বর্ষা উঠে ঘরের দিকে পা বাড়াতেই, কোথায় যাচ্ছ বর্ষা? ভালো লাগছে না, একটু রুমে যাব। কেউ কিছু বুঝে ওঠার আগেই আয়েশ এসে বর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। সবাই ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর আয়েশকে বর্ষাকে কোলে তুলে নিতে দেখে আবিদের কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল। এদিকে এই আবিদের বর্ষার প্রতি এত কেয়ার আনিকার একটুও ভালো লাগছে না, কারণ আনিকা ছোটবেলা থেকেই আবিদকে পছন্দ করে। আয়াস বর্ষাকে কোলে নিয়ে রুমে গেল। কি করছেন? নিচে নামান আমাকে। সবাই কি ভাবলো বলুন তো? আয়েশ বর্ষাকে নিজের কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে বর্ষার পায়ের কাছে বসে বর্ষার পা ধরে, দেখি কোথায় ব্যথা পেয়েছো। কি হচ্ছেটা কি? পা ছাড়ুন। বলতেই আয়েশ বর্ষার পা ধরে চাপ দিতেই আয়েশ একটা মলম নিয়ে বর্ষার পায়ে লাগিয়ে দিল। তারপর উঠে বর্ষার পাশে বসে বর্ষার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তোমার এইভাবে নাচানাচির কি প্রয়োজন ছিল? সবাই তো আফরিন আপুর গায়ে হলুদে নাচবে, তাই আমিও। সবাই নাচলে তোমাকেও নাচতে হবে নাকি? বর্ষা চুপ। এখন চুপ করে আছো কেন? পরে গিয়ে যদি বেশি ব্যথা পেটে? আর বলে দিলাম, তোমার নাচানাচির একদম দরকার নেই। তোমাকে যেন আফরিনের গায়ে হলুদে একদম নাচতে দেখি না। ভাইয়া ভাইয়া বলতে বারণ করেছিলাম না? ভাইয়া বলবো না তো কি বলবো? কিছু একটা বলে ডাকতে হবে তো। জানু, বেবি, কলিজা, জানেমান, যে কোনো একটা বলে ডাকতে পারো। অসভ্য। আচ্ছা, এটা বলেই ডেকো, তবুও ভাইয়া বলে ডেকো না। পরের দিন সকালে বর্ষা কোথাও আয়েশকে দেখতে পারছে না। ওর চোখ দুটো শুধু আয়েশকেই খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আর কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। খুব অস্থির অস্থির লাগছে ওর। দুপুর গড়িয়ে বিকেলে আয়েশের দেখা নেই। বর্ষা ওর রুমেই বসেছিল। হঠাৎ শুনে নিচে চিৎকার চেঁচামেচি। বর্ষা দৌড়ে নিচে নামতেই দেখে আয়েশ এসেছে। অ্যাক্সিডেন্ট করেছে, কপালে কতখানি ফেটে গেছে ব্যান্ডেজ করা। ও দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এই অবস্থায় আয়েশকে দেখে বর্ষার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কেন ওর এমন লাগছে? বর্ষার ইচ্ছে করছে এখনই দৌড়ে গিয়ে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতো, কিন্তু তাও পারছে না। কেমন করে হলো? তুই আমাদের কেন জানালি না? বলে কেঁদে দিল। মা, কেঁদো না, আমি ঠিক আছি। তোমরা চিন্তা করবে বলে জানাইনি। বড় হয়ে গেছিস তো তুই। হ্যাঁ, আমরা তো তোর কেউ না। অ্যাক্সিডেন্ট করেছিস, আমাদের কেন জানাবি? আমাকে অন্তত একটা কল করতে পারতি। ভিড়ের মধ্যে সবাই আছে, কিন্তু আয়েশ শুধু বর্ষাকেই দেখছে না। ওর চোখ শুধু বর্ষাকেই খুঁজছে। আমি এলাম, তুমি একটাবার আমাকে দেখতে আসলে না। আমি যে সারাদিন
বাসায় ছিলাম না, তোমার আমার জন্য একটু চিন্তা হয়নি? তবে কি তুমি আমাকে একটু ভালোবাসো না? আমার ভালোবাসাটা কি শুধুই একতরফা? মুহূর্তের মধ্যে আয়েশের মনে আকাশ সমান অভিমান জন্মেছে। ওর খুব কষ্ট হচ্ছে। ও আর এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। আমি রুমে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না। বলে রুমে চলে গেল। আয়েশের ঘর ফাঁকা হতে হতে অনেক রাত হয়ে গেল। এক প্রকার জোর করে আয়েশ সবাইকে বাইরে বের করে দিল, কারণ আয়েশ এখন একটু একা থাকতে চায়। ওর কিচ্ছু ভালো লাগছে না। তুমি কি এখনো আমার অ্যাক্সিডেন্টের খবর পাওনি? একটাবার আমাকে দেখতেও আসলে না। মাঝরাতে সবাই আয়েশের ঘর থেকে চলে যেতে বর্ষা পা টিপে টিপে আয়েশের ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখলো আয়েশ ঘুমোচ্ছে। যাক বাবা, পাজিটা ঘুমিয়েছে। এমনিতেই আমাকে দেখলেই শুধু আমার কাছে আসার বাহানা খোঁজে। আর এখন যদি দেখে আমি মাঝরাতে নিজে থেকে ওর রুমে এসেছি, তাহলে আবার অসভ্যতামি শুরু করবে। আয়েশ আসলে ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। হঠাৎ রুমের মধ্যে কাউকে অনুভব করে চোখ মেলে দেখে বর্ষা। একটা মুচকি হাসি দিয়ে সাথে সাথে আয়েশ আবার চোখ বন্ধ করে নিল। তা অবশ্য বর্ষার চোখে পড়েনি। তা ম্যাডাম, এতক্ষণে আপনার আসার সময় হলো? বর্ষা আয়েশের কাছে গিয়ে আয়েশের মাথায় হাত বুলিয়ে দিল। আয়েশের এই অবস্থা যেন বর্ষার সহ্য হচ্ছে না। নিজের অজান্তেই ওর চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা পানি পড়লো আয়েশের মাথার উপর। আমার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি? আর বলো আমাকে ভালোবাসো না? আজ অ্যাক্সিডেন্টটা না করলে তো জানতেই পারতাম না আমার টুনটুনি পাখিটা আমায় এত ভালোবাসে। আমার এই সামান্য একটু আঘাতের জন্য সে কাঁদছে। এর জন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বর্ষার হঠাৎ চোখ পড়লো আয়েশের ঠোঁটের দিকে। আয়েশের ঠোঁটের দিকে তাকিয়ে বর্ষার যেন নেশা লেগে যাচ্ছে। ইচ্ছে করছে এই ঠোঁটের স্বাদ নিতে। সাত পাঁচ না ভেবে বর্ষা নিজের ঠোঁট দুটো আয়েশের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। বর্ষার এমন কাণ্ডে আয়েশ তো অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। আমি স্বপ্ন দেখছি না তো? এরপর তুমি বলবে আমাকে ভালোবাসো না? না না, এখনই চোখ খোলা যাবে না। দেখি আমার টুনটুনি পাখিটা আমার সাথে আর কি কি করে। একটু পর বর্ষা আয়েশকে ছেড়ে দিয়ে নিজের কাছে নিজেই লজ্জা পেল। ছি ছি, আমি এ কি করলাম? ভাগ্যিস পাজিটা জেগে নেই, না হয় আজ যে কি হতো। থাক বাবা, আমি এখন এখান থেকে কেটে পড়ি। বর্ষা উঠে চলে যাওয়া শুরু করলেই পেছন থেকে আয়েশ বর্ষার হাত টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আয়েশকে জেগে থাকতে দেখে বর্ষা একটা ভ্যাবাচেকা খেয়ে গেল। আপনি এখনো ঘুমাননি? ভাগ্যিস ঘুমাইনি। বলে একটা বাঁকা হাসি দিল। তাহলে ঘুমের ভান ধরেছিলেন কেন? আমাকে সজাগ থাকতে দেখলে তো তুমি এই রুমে ঢুকতেই না। আর তুমি এই রুমে না আসলে আমি কিভাবে জানতাম আমার টুনটুনি পাখিটা আমাকে এতটা ভালোবাসে? মোটেও না। আমি আপনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? তাই নাকি? আচ্ছা, মানলাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু একটু আগে আমাকে ঘুমন্ত ভেবে যেভাবে আদর করছিলে ওইভাবে আদর করো। বর্ষা এবার খুব লজ্জা লাগছে। লজ্জায় ওর ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে পারতো। বর্ষা, তুই এত বড় একটা ভুল করলি কিভাবে? তোর লজ্জা শরম নেই কিছু? একটু আগে একটা ছেলেকে ছি ছি ছি। কি হলো, করো। না, আমি পারবো না। ছাড়ুন তো। পারবে না শিওর তো? হুম। ওকে। বলে বিছানা থেকে উঠে বসে নিজের মাথায় ব্যান্ডেজ খোলা শুরু করলো। এ কি করছেন? একটু আগে যেটা বললাম সেটা না করলে আমি এই ব্যান্ডেজ খুলে ফেললাম, আমি মরি বাঁচি তাতে কারো তো কিছু যায় আসে না, তাই না? আপনি তো একটা মানুষ বটে। আচ্ছা, করছি। এই তো টুনটুনি লাইনে আসছো। আমি জানতাম তুমি আমার কষ্ট হবে এমন কিছু করতে পারবে না। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করতে হবে কেন? একটু আগেই তো করলা। তখন আপনার চোখ বন্ধই ছিল। এখন একটু চোখ খোলা অবস্থায় দাও না, আমি একটু দেখি। না, চোখ বন্ধ না করলে আমি পারবো না, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করছি। বলে চোখ বন্ধ করে নিল। বর্ষা যেই আয়েশের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল, আয়েশ বর্ষাকে শক্ত করে ধরে বর্ষার ঠোঁটে আলতোভাবে কামড় দিতে লাগলো আর নিজের হাত দিয়ে বর্ষার পিঠে স্লাইড করতে লাগলো। বর্ষা আয়েশকে নিজের থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রায় 10 মিনিট পর আয়েশ বর্ষাকে ছেড়ে দিতেই বর্ষা উঠে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে একটা অসভ্য বলে নিজের হাতে দিয়ে ঠোঁট মুছতে মুছতে চলে গেল। আর আয়েশ বর্ষার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। এবার টুনটুনি পাখি আমার কাছ থেকে কোথায় পালাবে? আমি তো অলরেডি তোমাকে আমার খাঁচায় বন্দি করে ফেলেছি, এখন শুধু তোমার নিজের মুখ থেকে স্বীকার করানোর পালা।
সকালে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। বর্ষা আর আয়াজ আজ মুখোমুখি খেতে বসেছে। রোজ তো এই পাজিটা আমার পাশে বসে, আজ মুখোমুখি খেতে বসেছে, কাহিনীটা কি? একটু পর খাওয়ার মধ্যে বর্ষা অনুভব করছে কেউ টেবিলের নিচ থেকে তার পা দিয়ে ওর পায়ে আস্তে আস্তে স্লাইড করছে। বর্ষা আয়েশের দিকে তাকাতেই আয়েশ একটা চোখ টিপ দিল আর মুসকি মুসকি হাসতে হাসতে। এই কাজ যে কে করেছে বর্ষার আর বুঝতে বাকি রইল না। ও এই কারণে আজ আমার সামনে বসা হয়েছে, অসভ্য ছেলে একটা। এবার বর্ষার অসহ্য লাগছে। আয়েশ কতক্ষণ নিজের পা দিয়ে বর্ষার পায়ে চিমটি কাটছে, কতক্ষণ স্লাইড করেছে, কতক্ষণ ওর পা দিয়ে বর্ষার পা চেপে ধরছে। বর্ষা এবার খাবার অর্ধেক রেখে টেবিল থেকে উঠে পড়ল। এ কি বর্ষা, তুই উঠে পড়লি কেন? আমার পেট ভরে গেছে মামি। এখানে কি হচ্ছে হয়তো আবিদ একটু হলেও বুঝতে পারছে। ওর চোখে খারাপ লাগাটা স্পষ্ট, তাই আবিদও খিদে নেই বলে উঠে পড়ল। একটু পর বর্ষা বসে বসে টিভি দেখছে। এর মধ্যে পারভিন বেগম এসে বর্ষার হাতে একটা কফি ধরিয়ে দিয়ে, জামা এটা আয়াসকে দিয়ে আয়, আমার এদিকে অনেক কাজ আছে। কিন্তু মামি, আর কিছু বলার আগে পারভিন বেগম রান্নাঘরে চলে গেল। আমাকে দিয়েছে ওই পাজিটার করে কফি দিয়ে আসতে। যাকে আমি এড়িয়ে চলতে চাই সেই বারবার আমার সামনে আসে। ওরা কপাল আমার। বর্ষা কফি দিয়ে আসতেই আয়েশের রুমে ঢুকতেই দেখে আয়েশ কেবল গোসল করে বেরিয়েছে। মাথার চুল ভেজা, খালি গায়ে গলায় একটা টাওয়েল। আয়েশকে এভাবে দেখে বর্ষা হা হয়ে তাকিয়ে আছে, যেন আয়েশের ধ্যানে পড়েছে। আয়েশ সামনে এসে তুড়ি বাজাতেই বর্ষার ধ্যান ভাঙলো। ওভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করে না বুঝি? এ তো ভূতের মুখে রাম নাম, আপনার আবার লজ্জা? মামি আপনার জন্য কফি পাঠিয়েছে। বলে টেবিলের ওপর কফি রেখে চলে যাওয়া শুরু করলো। আয়েশ গলায় টাওয়ালটা খুলে টাওয়াল জড়িয়ে বর্ষাকে নিজের কাছে নিয়ে এলো। কি হচ্ছে কি? কোথায় যাচ্ছ শুনি? কেন, কোনো কাজ আছে নাকি? আছে তো। কি কাজ? এই যে আমার গা মুছে দাও। আমি পারবো না। আচ্ছা, তুমি আমার গা মুছে দিলে না দিলে আমিও মুছবো না। এমনি কাল অ্যাক্সিডেন্ট করে আমার মাথা ফেটে গেছে, এখন আবার গা না মুছে দিলে আমার ঠান্ডা লাগবে, জ্বর আসবে, আমি মরে গেলেও বা কার কি? আপনি কিন্তু এখন রীতিমতো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। আমি ইমোশনাল ব্ল্যাকমেল করলেই বা কি? তুমি তো আমাকে ভালোবাসো না? টাওয়েল দিন, আমি মুছে দিচ্ছি। বর্ষা টাওয়াল দিয়ে আয়েশের গা মুছে দিচ্ছে আর আয়াস মুসকি মুসকি হাসে। আমার টুনটুনি পাখিটা এবার ভালোভাবে ফেসেছে। কাল আফরিনের গায়ে হলুদ, বাড়ি ভর্তি মানুষ। এত মানুষ কোথায় ঘুমাবে? ঠিক হলো আয়াস, আবিদ আর ওর দুই মামাতো ভাই এক রুমে ঘুমাবে। কথাটা শুনে আয়েশের মেজাজ আকাশ ছিল। ও কিছুতেই ওর রুমে কাউকে অ্যালাউ করবে না। আমার রুমে এত মানুষ ঘুমালে আমার বউটাকে আমার কাছে আনবো কিভাবে? সারাদিন আমার টুনটুনি পাখিটা আমার থেকে পালিয়ে বেড়ায়, রাত হলে একটু ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আমার কাছে পাই। অনেক বারণ করা সত্ত্বেও কেউ আয়েশের কথা শুনল না। ওর রুমে ওরা 4 জন ঘুমালো। এদিকে বর্ষার রুমেও আজ অনেক মানুষ, এক রুমে 5টা নিয়ে ঘুমাবে। মাঝরাতে আয়েশ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ওর ঘুম আসছে না। এই কয়দিনেই টুনটুনি পাখিটা আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে। ওকে না জড়িয়ে ধরে ঘুমালে আমার ঘুমই হয় না। যাক, আজ আর ওকে কাছে পাবো না তো যাই, অন্তত আমার টুনটুনি পাখিটাকে একবার একটু দেখে আসি। বলে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে গেল। বর্ষার রুমের কাছে গিয়ে দেখে ওরা এখনো ঘুমায়নি। হঠাৎ আয়েশ শুনতে পেল আনিকা বলছে, এই তোরা এখন ঘুম না হয় চোখের নিচে আবার ডার্ক সার্কেল পড়বে, তখন ছেলে পটাবি কিভাবে? অমনি আয়েশের মাথা গরম ছিল। আনিকার এই কথা শুনে আয়েশের মাথা আরো গরম হয়ে গেল। এটা কি আমার বোন? সন্দেহ হচ্ছে। সব সময় আমার পিছনে বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। আমার সামনে আমার বউকে কিনা অন্য ছেলে পটানোর বুদ্ধি দেয়। কিন্তু আনিকার কথা শুনে আয়েশের মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা, আমি যেমন অন্য ছেলেদের সাথে ওকে দেখলে আমার জেলাস হয়, ওরও কি আমাকে অন্য মেয়েদের সাথে দেখলে এমন জেলাস হয়? সিনেমায় তো দেখি নায়ক নায়িকার সামনে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করলে নায়িকা কেঁদে কেটে এসে নায়কের কাছে তার ভালোবাসার কথা বলে। আমিও যদি টুনটুনির সামনে অন্য মেয়েদের সাথে কথা বলি, টুনটুনিও কি আমার কাছে এসে ওর ভালোবাসার কথা বলে দেবে? দেখতে হচ্ছে তো বিষয়টা। বলে একটা বাঁকা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল আয়াস। পরের দিন আফরিনের গায়ে হলুদ। আজ সব ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি। আয়াস সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে।
তার টুনটুনি পাখিকে আজকে শাড়িতে কেমন লাগছে দেখবে বলে, কিন্তু বর্ষার তো কোনো খোঁজ খবরই নেই। এতক্ষণ লাগে মানুষের রেডি হতে, এই মেয়েরাও না। বলে সামনে তাকাতেই দেখে বর্ষা দাঁড়িয়ে আছে, হলুদ শাড়ি, হালকা মেকআপ, চুলগুলো খোলা। বর্ষাকে যেন অপরূপ লাগছে। আয়েশ হা করে বর্ষার দিকে তাকিয়ে আছে। এদিকে আয়েশকে হলুদ পাঞ্জাবিতে দেখে বর্ষার হার্টবিট বেড়েই চলেছে। বর্ষা আয়েশের দিক থেকে যেন চোখই ফেরাতে পারছে না। আয়েশ আর বর্ষা দুজন দুজনের দিকে তাকিয়ে যেন কোথাও একটা হারিয়ে গেছে। হঠাৎ না না, আমাকে এবার আমার কাজ শুরু করতে হবে, না হয় বর্ষার মনের কথা জানবো কিভাবে। এর মধ্যে হঠাৎ আয়েশের পাশ থেকে একটা মেয়ে যাচ্ছিল। এই যে মিস, আপনাকে না আজ খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস, আপনাকেও খুব সুন্দর লাগছে। আপনার থেকে বেশি না। কি যে বলেন না, আপনার নাম্বারটা? তোকে নাম্বার দেব কেন? তোর মতো ময়দার দোকানকে যে সুন্দর বলেছি এই বেশি। মেয়ে তো খুব ফাস্ট। কি হলো বলছেন না যে? আমি ফোন ইউজ করি না। কি বলেন? এই যুগে আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে ফোন ইউজ করে না? এটা আমি বিশ্বাস করি না। বললাম না আমি ফোন ইউজ করি না। নিজেই সে ফ্ল্যাটিং শুরু করলো, এখন নিজেই ধমক দিচ্ছে। পাগল টাগল কি? মেয়েটির কথা শুনে আয়েশ যেন থতমত খেয়ে গেল, বলে চলে গেল। তারপর বর্ষার দিকে তাকাতেই আয়েশ দেখলো বর্ষা ওর দিকে তাকিয়ে বুকে হাত গুজে মুস্কি মুস্কি হাসছে। এ কি বর্ষা আমার দিকে তাকিয়ে হাসছে কেন? এই যে ওর সামনে আমি অন্য মেয়েদের সাথে ফ্ল্যাটিং করলাম, এর একটু প্রভাবও কি ওর উপর পড়েনি? তবে কি ও আমাকে ভালোবাসে না? যদি বিশ্বাসই না করলাম মিস্টার আয়াস, তাহলে আপনাকে কিসের ভালোবাসলাম? আমাকে কি আপনার বাংলা সিনেমার নায়িকা মনে হয় যে আপনি আমার সামনে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করবেন আর আমি আপনার সামনে গিয়ে কেঁদে কেঁদে আমার ভালোবাসার কথা প্রকাশ করব? যে ছেলে 17টা বছর আমার জন্য অপেক্ষা করেছে, আমার জন্য এত কিছু করেছে, সে আমাকে কতটা ভালোবাসে তা আমি খুব ভালোভাবেই জানি। আর অন্য মেয়ে, সেই মানুষটা যে আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারে না তাও আমি জানি। হ্যাঁ, আপনাকে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করতে দেখে আমার খারাপ একটু লেগেছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আমার থেকে আপনার জেলাসির লেভেলটা অনেক বেশি। তো এখন দেখুন আমি কি করি। আমাকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং? দাঁড়ান, মজা দেখাচ্ছি। বর্ষা হঠাৎ একটা ছেলের দিকে তাকিয়ে, এই যে ভাইয়া, শুনছেন? জি বলুন। আমাকে কেমন লাগছে? ছেলেটা একটু আমতা আমতা করে, পরীর মতো লাগছে। আপনাকে জিনের মতো লাগছে। মানে? এই যে জিন পরি, বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। বুঝেছি তো। বলে একটা মুস্কি হাসি দিল। এদিকে বর্ষার সাথে অন্য একটা ছেলেকে দেখে আয়েশের চোখ দিয়ে আগুন ঝরছে। ওর সাহস তো কম না, আবার কি সব জিন পরিটরি বলছে। ওর জিন পরি আমি ছুটাচ্ছি। বলে বর্ষার দিকে তেড়ে যেতেই বর্ষা দৌড়ে ওর মামা মানে আয়েশের বাবার পাশে গিয়ে দাঁড়ালো। কারণ বর্ষা জানে আয়েশ নিজের বাবার সামনে এসে ওকে কিচ্ছু বলতে পারবে না। আয়েশ শুধু রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলতে পারছে না। একটু পর রোদেলা আয়েশাকে শুনিয়ে শুনিয়ে একটা ছেলেকে। এমনি আয়েশের মেজাজ গরম, তার মধ্যে আবার এই কথা। আয়েশ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়েশ বর্ষার দিকে তেড়ে যেতেই বর্ষা গিয়ে আয়েশের মায়ের পাশে দাঁড়ালো। একটু পর আবার বর্ষা একটা ছেলেকে। কেন? না, আমার পটটা ক্লিয়ার নাকি ভেজাল আছে সেটা শিওর হয়ে নিতাম। এবার তো আয়েশের রাগ সপ্তম আসমানে। ইচ্ছে করছে এই মেয়েটাকে তুলে এখন একটা আছাড় মারি। বলে বর্ষার দিকে তেড়ে যেতেই বর্ষা আবার গিয়ে আয়েশের বাবার পাশে দাঁড়ালো। গায়ে হলুদের পুরো সময়টা বর্ষা শুধু ছেলেদের সাথে কথা বলেছে, আর আয়াস বর্ষার পেছন পেছনে ছুটেছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। যেই ও বর্ষাকে ধরতে যায়, বর্ষা গিয়ে আয়েশের মা না হয় বাবার পাশে গিয়ে দাঁড়ায়। ভাই, তোকে এই বুদ্ধি কে দিয়েছিল যে বর্ষাকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করলেই ও এসে তোকে ভালোবাসার কথা বলে দিবে? আয়েশের মন বলে ওঠে, এটা তোর নিজের বুদ্ধি রে ছাগল। সে তাই হোক, তুই একটা মেয়ের সাথে ফ্লার্টিং করেছিস, আর এই মেয়ে এই নিয়ে 10টা ছেলের সাথে। আমি খুব বুঝতে পারছি ও আমার সাথে ইচ্ছে করে এমন করছে, আমার উপর প্রতিশোধ নিচ্ছে। এমনিতেই ওকে আমি অন্য ছেলেদের সাথে সহ্য করতে পারি না, তার উপর 10টা ছেলের সাথে ও এর মধ্যে কথা বলে ফেলেছে। আর পারছি না আমি। কেন যে আমি ওকে
জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়ের সাথে ফ্লার্টিং করতে গেলাম, এখন নিজের আগুনে নিজে পুড়ছি। এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে মিস্টার আয়াস? এখনো তো তোমার সবচেয়ে বড় ডোজ বাকি, আর একটু ওয়েট করো সোনা। এর মধ্যে হঠাৎ বর্ষার সামনে থেকে আদিব যাচ্ছে। আরে আবিদ ভাইয়া, আপনাকে তো আজ জোশ লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে বর্ষা। শুধু শুধু কি? আপনার পাঞ্জাবির কালারটা। বলে নিজেই আদিবের কলারটা ঠিক করে দিতে লাগলো। আদিব এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে বর্ষার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে হঠাৎ আনিকা আসলো। আনিকা আদিব আর বর্ষাকে এভাবে ঠিক সহ্য করতে পারছে না। নিজের অজান্তেই আনিকার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরে আনিকা। আনিকা দ্রুত চোখ মুছে। জি ভাইয়া। শাড়িতে তো তোকে বেশ লাগছে। একই বাড়িতে থাকি অথচ আগে তো খেয়াল করিনি। মুহূর্তের মধ্যে আনিকার মুখে হাসি ফুটে উঠল। থ্যাঙ্কস ভাইয়া। এদিকে আদিব আর বর্ষাকে একসাথে দেখে আয়েশের রাগে পুরো শরীর থেকে আগুন ঝরছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই বর্ষাকে ওর চোখ দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে, ওর এখনই একটা ব্যবস্থা করা দরকার। বলেই বর্ষার হাত ধরে টান দিল। বর্ষা প্রতিবার পালিয়ে গেল। এবার হঠাৎ আনিকা এসে পড়ায় আর পালাতে পারেনি। আর কিছু বুঝে ওঠার আগেই আয়াস গিয়ে বর্ষার হাত চেপে ধরে। বর্ষার তো প্রাণ যায় যায় পালা। আমি শিওর এই লোকটা এখন আমার উপর প্রচন্ড রেগে আছে। আমাকে নিয়ে এখন কাঁচায় টুক করে গিলে ফেলবে। ভাজাভাজির কোনো চান্সই নেই। কি করব আমি এখন? এই লোকটার কাছ থেকে আমি এখন বাঁচবো কিভাবে? আয়েশ রাগে গটগট করতে করতে বর্ষাকে টেনে নিয়ে যাচ্ছে। আরে ভাইয়া, বর্ষাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আয়েশ কোনো কথা না বলে এক মনে হাঁটছে। বর্ষা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। ও একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে এত বড় একটা দামড়া ছেলের সাথে পেরে উঠবে? বর্ষাকে টেনে এনে আয়েশের গাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। যা ভাবছিলাম তাই। উনি আমাকে মেরে ফেলবে। বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলে দিয়ে আসবে, যাতে বাড়ির কেউ টের না পায়। কি শয়তানি চিন্তা ভাবনা। না না, যে করেই হোক নিজেকে বাঁচাতেই হবে। ভয় পেলে চলবে না। হেল্প হেল্প, কেউ আমাকে বাঁচান। এই ছেলেটা আমাকে মেরে ফেলবে। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান। হেল্প হেল্প। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বললে সত্যি সত্যি গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলবো। তারপর সবাইকে বলবো অ্যাক্সিডেন্ট। আয়েশের ধমক শুনে বর্ষা ভয়ে চুপসে গেল। এই ছেলেকে এখন বিশ্বাস নেই। যে পরিমাণ রেগে আছে, এখন যা খুশি করতে পারে। আমি নিজেই তো ওনাকে রাগিয়ে দিয়েছি। বুঝতে পারিনি যে এমন ভাবে ফেসে যাব। সব হয়েছে ওই আনিকার জন্য। ওর একদম ওই সময় আসা লাগে। ওর জন্য আমার এই রাক্ষসটার হাত থেকে পালানোর সুযোগ পাইনি। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই দুই ভাই বোন, আয়াস আর আনিকা। আয়াস হঠাৎ গাড়ি থামালো। বর্ষা তাকিয়ে দেখে কাজী অফিস। এ কি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? গাড়ি থেকে নামো। না, আমি নামবো না। আপনি আমাকে এখানে কেন এনেছেন? তোমার এই কি কেনর উত্তর দেওয়ার সময় আমার হাতে নেই। বলে বর্ষাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আরে কি করছেন? নামান আমাকে। আয়েশ কোনো কথা না বলে সোজা বর্ষাকে কাজী সাহেবের সামনে বসিয়ে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কার বিয়ে? কাজী সাহেব বর্ষার দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব, আপনি আপনার কাজ করেন। বলুন না কবুল। না, আমি কবুল বলবো না। আমি এই বিয়ে করব না। কিসের বিয়ে? আমার এইভাবে এখানে আনার মানে কি? আমি এই বিয়ে করব না। উনি কি এই বিয়েতে রাজি নয়? শিওর তুমি কবুল বলবে না? বলে নিজের পকেট থেকে একটা ছুরি বের করলো। কাজী সাহেবের সামনে থাকা টেবিলের নিচের দিকে রাখলো, যাতে কেউ দেখতে না পায়। ছুরিটা দেখেই বর্ষা খুব ভয় পেয়ে গেল। বর্ষা ভয়ে ভয়ে একটা ঢোক গেল। এই ছেলেটা কি করতে চাইছেটা কি? আয়েশ বর্ষার কানের কাছে মুখ নিয়ে। তুমি যদি এখন কবুল না বলো, তাহলে এখনই তোমাকে এই ছুরিটা দিয়ে জবাই করব। না, আমি কবুল বলবো না। ওকে বেবি, ঠিক আছে। আমি আবার তোমাকে বেশি কষ্ট দিয়ে মারতে পারবো না। প্রথমে তুমি যে মুখ দিয়ে কবুল বলনি, সেই মুখটা জাপানের
কুচি সাকি ওনার মতো করে কেটে দেব। তারপর তোমার মুখটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়বে। তারপর যে ঠোঁট দুটো নাচিয়ে নাচিয়ে তুমি আমার সামনে অন্য ছেলেদের সাথে কথা বলছিলে, সেই ঠোঁট দুটো কেটে নেব। তারপর তোমার গলাটা কেটে দেব। তোমার গলা থেকে ছিরছির করে রক্ত বের হবে। তারপর তুমি যে জিভ দিয়ে আমার সামনে অন্য ছেলেদের সাথে কথা বলছিলে, সেই জিভটা কেটে 1,00,000 টুকরো করব। তাকে বলে কিমা করব। জাস্ট এইটুকু বলতেই আয়েশ ছুরিটা আস্তে আস্তে বর্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। কবুল কবুল কবুল। আয়েশের কথা শুনে বর্ষার শরীরে লোম সব দাঁড়িয়ে গেছে, তাই ভয়ে বর্ষা কবুল বলে দিয়েছে। আয়েশ আর বর্ষার বিয়ের সম্পূর্ণ হলো। গাড়িতে বাইরের দিকে মুখ করে আছে বর্ষা, একটা কথা বলছে না আয়েশের সাথে। একটু আগেও সব ঠিক ছিল, মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল। বর্ষার খুব খারাপ লাগছে। আমি চেয়েছিলাম আয়েশকে বিয়ে করতে, কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো চেয়েছিলাম বাড়ির সবার দোয়া ভালোবাসা নিয়ে বিয়ে করব। আমি বাবা মায়ের বড় মেয়ে, আমার বিয়ে নিয়ে তাদের কত স্বপ্ন। মা তার জামাইকে এই করবে সেই করবে, তার কত স্বপ্ন। তারা যদি জানতে পারে খুব কষ্ট পাবে। ছোট বোনটা তো সারা দিন আপনি তোর বিয়েতে আমি নাচবো, এই করব সেই করব। আর মামা মামি তারা তো আমাকে নিজেদের মেয়ের মতোই ভাবে। আর সেখানে আমি কিনা সবাইকে আমি কি জবাব দেব, কি উত্তর দেব আমি সবাইকে? তুমি এত চিন্তা করো না টুনটুনি পাখি। আমি আমাদের বিয়ের কথা কাউকে বলবো না। আমি তোমাকে পারিবারিক অনুমতি নিয়ে ধুমধাম করে আবার বিয়ে করব। আমি জানি তুমি আমাদের সেই ছোটবেলার বিয়ে মানো না, কিন্তু আমি তো মানি। সেই ছোটবেলা থেকে আমার সকল মান অভিমান অনুভূতি স্বপ্ন সব তোমাকে ঘিরে। কত বছর পর আমি তোমাকে আবার পেয়েছি। আমি পারবো না তোমাকে আবার হারাতে, কিন্তু তোমাকে হারানোর ভয় যে আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল, তাই এই বিয়েটা করে রাখলাম। তুই মানো আর না মানো, এখন তুমি আমার লিগ্যাল ওয়াইফ। তুই চাইলেও এখন আর আমার থেকে দূরে যেতে পারবে না। তোমাকে হারানোর ভয়ে আমি আজ একটা স্বার্থপরের মতো কাজ করেছি, আমি জানি। কিন্তু প্লিজ টুনটুনি পাখি, আমাকে মাফ করে দিও প্লিজ। আয়েশ বর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কোথাও একটা চলে গেল। অনেক রাত অব্দি আয়েশকে আর কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু যতই রাগ অভিমান থাকুক না কেন, বর্ষার এই বেহাত চোখ দুটো যে শুধু আয়েশকেই খুঁজছে। এখন আর বাড়ি থাকবে কেন? বিয়েটা তো করে নিয়েছে, নিজের নামের স্ট্যাম্পটা আমার নামের উপরে দিয়ে দিয়েছে। এখন আমি ওনার সম্পত্তি কিনা, এখন আর আমাকে চিনবে না। আর এই কয়দিন আমাকে পটানোর জন্য কত ঢং, সব ছেলেরাই এক। মাঝরাত বর্ষার রুমে ওরা 4-5 জন ঘুমিয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মানুষ কিনা। বর্ষার কিছুতেই ঘুম আসে না, ও বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে আর ভাবছে আজ কি থেকে কি হয়ে গেল। এর মধ্যে বর্ষা অনুভব করলো কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তাকিয়ে দেখে আয়াস। বর্ষা হকচকিয়ে ওঠে। আপনি এখানে? আরে আসতে বলো, ওরা উঠে যাবে তো। আপনি এখানে এসেছেন কেন? তোমাকে নিতে। মানে? ভুলে গেলে আজ আমাদের বাসর রাত। বাসর রাতে আর কোন ছেলে বাসর রাতে পৌঁছানো থাকে বলো তো? আমি আপনার সাথে কোথাও যাব না। ভালোই ভালোই চলো বলছি, না হয় আমি কিন্তু বাড়ির সবাইকে আমাদের বিয়ের কথা জানিয়ে দেব। তখন কি হবে বুঝতেই পারছো। কোথায় যেতে হবে চলুন বলে উঠে হাঁটা ধরলো। এই তো বাছা, লাইনে আসো বলে বর্ষাকে কোলে তুলে নিল। আরে কি করছেন, নামান আমাকে। এই বাসর রাতে আমার বউ তার স্বামী থাকতে হেঁটে হেঁটে যাবে? আমি আমার ছোট্ট কিউট মিষ্টি বউটাকে এত কষ্ট দিতে পারি বলো? ঢং যত। সেই তো আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কোথায় হাওয়া হয়ে গেলেন, আর কোনো খোঁজ নেই আপনার। বর্ষার কথা শুনে কোনো উত্তর না দিয়ে আয়েশ বর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। আয়েশ বর্ষাকে কোলে নিয়ে ছাদের চিলে কোঠার রুমটিতে নামালো। বর্ষা সামনের দিকে তাকিয়ে অবাক। পুরো রুমটা জ্বলন্ত মোমবাতি দিয়ে সাজানো আর লেখা আই লাভ ইউ টুনটুনি। তারপর বর্ষার হাতে একটা প্যাকেট দিল। কি? খুলে দেখো। বর্ষা প্যাকেটটা খুলে দেখি তো অবাক। এটা তো সেই শাড়িটা যেটা তুমি
শপিং মলে হাঁ করে দেখছিলে। আমি দেখেই বুঝেছিলাম শাড়িটা তোমার অনেক পছন্দ হয়েছে। তখনই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু অপেক্ষায় ছিলাম যে সঠিক সময় তোমাকে শাড়িটা দেব। আর আজ রাতের থেকে সঠিক সময় তো আর হতে পারে না। কিন্তু এই যে সব আপনি কখন করলেন? ওই যে যখন তোমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছিলাম, তখন আমার রুমে তো 3-4 জন ঘুমাবে, সেখানে তো তোমাকে নিতে পারবো না। আর আজ আমার বাসর রাত, কোনো মতেই আমার বাসর রাতে বউ ছাড়া থাকা যাবে না। কি করব ভাবতে ভাবতেই চিলেকোঠার ঘরটির কথা মনে পড়লো। হয়তো খুব সুন্দর কিছু করতে পারিনি, কিন্তু এইটুকু সময়ে যতটুকু পেরেছি করেছি। তা ময়লা ছিল ওই ঘরটায়, সেইগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় চলে গেছে। না হয় আর একটু কিছু করতে পারতাম। আয়েশের কথা শুনে বর্ষার চোখ দুটো ছলছল করে উঠল। মানুষটা আমাকে এত ভালোবাসে? আমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না। কিসের উত্তর? এই যে লেখাটার, এটার তো একটা উত্তর আছে, তাই না? জানি না। আচ্ছা মানলাম জানো না, কিন্তু এখন কি আমরা আমাদের বাসরাতটা শুরু করতে পারি? মানে বুঝাচ্ছি তোমাকে। বলে বর্ষার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। বর্ষার চুলগুলো ওর কানে গুজে দিয়ে, এখন আমি আমার বউকে আদর করব। কিসের বউ? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন। এই বিয়ে আমি মানি না। তুমি মানো আর নাই মানো, এখন তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আর এখন আমার বউয়ের সাথে যে কোনো কিছু করার অধিকার আমার আছে। তুমি বুঝতেই পারছো আমি ঠিক কি বোঝাতে চাচ্ছি। উফ বউ, আমি আর পারছি না। আমি এই শীতে এই রাতে গোসল করতে পারবো না। ছি। বর্ষার কথা শুনে আয়াস খিলখিল করে হেসে উঠল। সিসি বউ, তুমি এত নোংরা কথা চিন্তা করো? তোমার মাথায় এইসব কথা ঘুরছিল বউ? তুমি কি ভেবেছিলে যে আমি তোমার সাথে এখন কি করব যাতে তোমার গোসল করা লাগবে? উফ সরি বউ, ওসব করার পর তো গোসল করা ফরজ হয়ে যায়। কিন্তু আমি ভাবিনি যে ওসব কিছু করব আজকে। কিন্তু তোমার চিন্তা ভাবনা তো আমার থেকেও ফাস্ট বউ। আয়েশের কথা এবার বর্ষার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমি মুখ ফসকে এটা কি বলে ফেললাম? লজ্জায় বর্ষার মুখ লাল হয়ে গেছে। তা বউ, তুমি যখন চাচ্ছ তখন আর দেরি করে লাভ কি? শুভ কাজে দেরি করতে নেই, চলো তোমার গোসল করার ব্যবস্থাটা করেই দেই। বলে বর্ষার দিকে এক পা করে আগাতে শুরু করলো, আর বর্ষা এক পা করে পিছিয়ে যেতে থাকলো। এই আমার দিকে আগাবেন না বলে দিচ্ছি। দূরে যান, দূরে যান। কেন বউ, এখন লজ্জা পাচ্ছ কেন? কাছে এসো। ইস বউ, তোমাকে লজ্জা পেলে যে কি কিউট লাগে, একদম নেশা ধরে যায়, নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। বর্ষা পিছিয়ে যেতে যেতে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর যাওয়ার জায়গা নেই। এখন আর কোথায় পালাবে বউ? এখন তো আমার কাছে আসতেই হবে, টুনটুনি পাখিটা আমার। হঠাৎ বর্ষা আয়েশের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসলো। আমিও আর পারছি না বেবি, কাছে এসো। বর্ষার হঠাৎ এমন কাণ্ডে আয়েশ হতভম্ব। বর্ষার কথা শুনে আয়েশের চোখগুলো গোল গোল হয়ে গেছে। আমি ভুল শুনলাম না তো? কি বলছে এইসব এই মেয়েটা? এবার আয়েশ এক পা করে পিছিয়ে যাচ্ছে, আর বর্ষা এক পা করে আয়েশের দিকে এগিয়ে যাচ্ছে। আয়েশ বর্ষাকে ওর দিকে এভাবে যেতে দেখে খুব ঘাবড়ে গেছে। আয়েশের কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। কি হলো বেবি, ভয় পাচ্ছ কেন? আমি না তোমার বউ? আমাকে আদর করবে না শোনা? এখন দূরে যাচ্ছ কেন বেবি? কাম অন বেবি। হঠাৎ আয়েশকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল বর্ষা, তারপর আয়েশের গায়ের উপর উঠে বসলো। আলতোভাবে আয়েশের কপালের উপর থেকে আঙুল নামিয়ে আয়েশের বুকের কাছে আনলো। তারপর আয়েশের শার্টের বোতাম খুলতে শুরু করলো। আয়েশ একটা শুকনো ঢোক গিলে, কি করছো? নিজের স্বামীকে আদর করছি, দেখছো না? তোমার আর আমার ফরজ গোসল করার ব্যবস্থা করছি বেবি, ডিস্টার্ব করো না, আমাকে আদর করতে দাও। আয়েশ কল্পনায়ও কখনো বর্ষাকে এভাবে কল্পনা করেনি। হঠাৎ বর্ষার এমন রূপ ওর ঠিক হজম হচ্ছে না। ওর কোথায় যেন একটা খটকা লাগছে। একটু আগেই তো মেয়েটা খুব ভয় পাচ্ছিল, হঠাৎ কি হলো মেয়েটার? তবুও কিছু বলল না, কারণ বর্ষা আজ নিজে থেকে ওর কাছে আসতে চাইছে। ও চায় বর্ষার ভালোবাসার পরশে আজ পাগল হয়ে যেতে। কত বছরের অপেক্ষা আজ পূর্ণতা পাবে। বর্ষা আয়েশের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল, তারপর
আয়েশের বুকে নিজের মুখ ডুবিয়ে দিল। আহ বলে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল, কারণ বর্ষা ওর বুকে সজোরে কামড় বসিয়ে দিয়েছে। আয়েশের বুকে বর্ষার দাঁতগুলো একদম বসে গেছে, মনে হচ্ছে এখনই রক্ত বের হবে। কি ভেবেছিলেন আমি আপনাকে আদর করব? ইস, শখ কত সেগুড়ে বালি। ফের আমার কাছাকাছি আসার আগে আমার এই কামড়ের কথা মনে করবেন। বলে হনহন করে বেরিয়ে চলে গেল। আয়েশ বর্ষার কামড়ের দাগের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। থাক না, তোমার এই কামড়টাই আমার আর তোমার জীবনের প্রথম রাতের চিহ্ন হিসেবে। তোমার এই দাঁতের দাগগুলো আমার বুকে ব্যথার চেয়ে আনন্দটাই বেশি দিয়েছে টুনটুনি। আজ আফরিনের বিয়ে। বর্ষা কাল আয়েশের দেওয়া শাড়িটা পরেছে। যদিও আফরিনের বিয়ের দিন বর্ষা লেহেঙ্গা পরবে বলে লেহেঙ্গা কিনেছিল, কিন্তু আজ ওর আয়েশের দেওয়া শাড়িটাই বেশি পরতে ইচ্ছে করছে। বর্ষা শাড়িটা পরে হালকা মেকআপ করে বিয়ে বাড়িতে ঘুরছে, আর কাল রাতের ঘটনাগুলো একের পর এক ভাবছে। কি থেকে কি হয়ে গেল, বাবা মাকে ও কি জবাব দেবে, এইসব। ও নিজের চিন্তা এতই মত্ত ছিল যে চারদিকে ওর কোনো খেয়াল নেই। হঠাৎ অসাবধানতা বশত ওর শাড়িটা একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। ওদিকে ওর কোনো খেয়াল নেই, কিন্তু কতগুলো ছেলে ওর পেটের দিকে বাজে নজরে তাকিয়েছিল। আর এটা দেখে আয়েশের মাথায় রক্ত উঠে গেছে। ওর রাগ বা ওর নিজে কোনোটাই ওর নিয়ন্ত্রণে নেই। ও এখন কি করছে কিছুই ওর মাথায় নেই। হঠাৎ আয়েশ এসে বর্ষার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আয়েশ কিছু না বলে বর্ষাকে রুমে এনে দেয়ালের সাথে চেপে ধরল। পরপুরুষকে নিজের শরীর না দেখালে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? কি বলছেন এসব? এখন কিছু বুঝতে পারছো না? একটু আগে তো ঠিকই অন্য ছেলেদের পেট দেখিয়ে আকৃষ্ট করেছিলে। বর্ষা ওর পেটের দিকে তাকিয়ে দেখে শাড়ির কিছুটা অংশ সরে গিয়েছে। দেখুন, আপনি ভুল করছেন। এখন তো আমি ভুল করবই। আসলে তোমাদের মতো মেয়েদের বিশ্বাস করাই ভুল। আমাকে রেখে এখন পরকিয়া করতে চাইছিলিস, তাই অন্য ছেলেদের নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছিলি। কথাটা সোজা গিয়ে বর্ষার কলিজায় আঘাত করেছে। না চাইতেও ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। ওর সবচেয়ে কাছের মানুষটা কিছু না জেনে শুধুমাত্র রাগের বশে ওকে এত বড় একটা কথা বলতে পারলো। মুহূর্তের মধ্যে সব রাগ অভিমান এসে ভিড় করলো বর্ষার মধ্যে। বর্ষা রেগে গিয়ে, দেখিয়েছি আমার পেট, দরকার পড়লে শাড়ি খুলে হাঁটবো, আপনার কি? তুই ভুলে যাচ্ছিস তুই আমার বিয়ে করা বউ। আপনিও ভুলে যাচ্ছেন, আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন, আর এই বিয়ে আমি মানি না। কি বললি তুই? তোর এত বড় সাহস? দাঁড়া, তুই একটু আগে ছেলেদের পেট দেখিয়ে বেরিয়েছিস তাই না? ওয়েট। বলেই বর্ষার পেট থেকে শাড়ি সরিয়ে বর্ষার পেটে নিজের নখ দিয়ে আঁচড় কেটে দিল। আয়েশের নখের আঁচড়ের সাথে সাথে বর্ষার পেটের চামড়া ছিলে রক্ত বের হতে শুরু করলো। আমার খুব লাগছে, ছাড়ুন। কিন্তু সেই দিকে আয়েশের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়েশ রাগের বসে ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ও এখন কি করছে বা বলছে কোনো কিছুর উপরই ওর কোনো কন্ট্রোল নেই। বর্ষা আয়েশকে ধাক্কা মেরে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। বর্ষার ধাক্কায় আয়েশের হুঁশ ফিরল। ও এখন ভালোভাবে বুঝতে পারছে ও রাগের বশে এতক্ষণ ঠিক কি করেছে। হুঁশ ফিরতেই হাতে একটা মলম নিয়ে বর্ষাকে সারা বাড়ি খুঁজছে আয়াস, কিন্তু কোথাও বর্ষা নেই। আমি এটা কি করলাম, কেন করলাম? আমার খুব ভয় করছে। আমার উপর রাগ করে আমার টুনটুনি পাখিটা আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না, আমার কলিজাটাকে আমাকে ছেড়ে যেতেই দেব না, কখনো না। ওকে ছাড়া তো আমার একদম চলবে না। কিন্তু রাগের বশে আমি এত বড় একটা ভুল করলাম কি করে? বর্ষা ছাদের এক কোণে বসে অঝরে কাঁদছে। খুব কষ্ট হচ্ছে আজর। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তাও পারছে না। ওর ভালোবাসার মানুষটা কিভাবে পারলো আজকে এত বড় একটা কথা বলল? শেষ পর্যন্ত কিনা ওর চরিত্র নিয়ে কথা বলল। এই ভালোবাসে আয়েশ ওকে। এদিকে আয়েশ বর্ষাকে খুঁজতে খুঁজতে আয়েশের অবস্থা পাগল পাগল। বর্ষা, এখানে কি করছিস? কিছু না তো। চল নিচে চল, সবাই নিচে। বিয়ে বাড়ি আর তুই কেনা এখানে একা একা বসে আছিস? তুই যা, আমি যাব না, আমার ভালো লাগছে না। তা বললে হবে? আজ আফরিন আপুর বিয়ে, চল চল। বলে বর্ষাকে জোর করে নিয়ে নিচে নিয়ে গেল। এতক্ষণ পর বর্ষাকে দেখে আয়েশ যেন প্রাণ ফিরে পেল।
বর্ষাকে দেখে আয়েশ ওর সাথে কথা বলতে গেলেই বর্ষা পাশ কাটিয়ে চলে যায়। এই টুনটুনি প্লিজ আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। বর্ষা কোনো উত্তর না দিয়ে চলে গেলে আর আয়েশ বর্ষার পিছু পিছু ছুটতে থাকলো। কিন্তু এর মধ্যে আফরিনের বিয়ে শেষ, এখন আফরিনের বিদায়। আর আয়েশ আফরিনের একমাত্র ভাই, তাই ওর অনেক কাজ। তাই আফরিনের বিদায়ীতে আয়েশ ব্যস্ত হয়ে আর বর্ষার কাছে যেতে পারল না। আফরিনের বিদায়ের পরই অনেক আত্মীয়রা অনেকে চলে গেছে, তাই আজ রমি শুধু আনিকা আর বর্ষাই ঘুমিয়েছে। মাঝরাত, বর্ষার ঘুম আসছে না, ওর খুব কষ্ট হচ্ছে। বিছানায় একপাশে গুটিসুটি মেরে বসে বসে কাঁদছে, আর পাশেই আনিকা ঘুমোচ্ছে। এর মধ্যে আয়েশ দরজা খুলে রুমে প্রবেশ করলো। আয়েশকে দেখেই বর্ষা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আই এম সরি টুনটুনি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না, আমাকে মাফ করে দাও প্লিজ। বর্ষা কোনো কথা বলছে না। সরি প্লিজ, তখন আমার মাথা খুব গরম হয়ে গেছিল, আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। বর্ষা এবার চুপ। আমার সাথে কথা বলবে না, প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো। বর্ষা কথা বলছে না, ওর চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছে। প্লিজ কেঁদো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমি ভুল করেছি, আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু চুপ করে থেকো না, তোমার এই চুপ করে থাকা আমাকে বেশি কষ্ট দেয়, স্পিক আপ ড্যামিট। আয়েশের চিৎকার শুনে আনিকা ধরফড়িয়ে উঠে বসলো। এই দেখো টুনটুনি, আমি কান ধরছি, আমি আর এমন কখনো করব না, তবুও আমার সাথে কথা বলো, 1 2 3। আনিকা ঘুম থেকে উঠে আয়েশের অবস্থা দেখে হা হয়ে গেছে। যে ছেলে কখনো মাথা নত করেনি, আনিকা সহ বাড়ির ছোটরা যার সামনে কান ধরে উঠবোস করত, সে কিনা আজ বর্ষার সামনে কান ধরে উঠবোস করছে। আনিকা চোখ ডলে। আমি কি ভুল দেখছি নাকি ভাইয়া? তুই উঠেছিস? দেখ না বর্ষা আমার সাথে কথা বলছে না। তো তুমি সেই ছেলে বর্ষা, যার কথা বলেছিল যে বর্ষা ওকে পছন্দ করে? এখন কি ওইসব কথার সময় নাকি? আমি সেই ছেলে। তাহলে এখন বুঝতে পারছি যে ভাইয়া কেন ওই দিন আমার উপর রাগ করেছিল। এর জন্যই আমাকে সেদিন ঘরের শত্রু বিভীষণ বলেছিল। আয়েশ বর্ষাকে হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দিল। ঢং বন্ধ করুন, আমার চরিত্র তো খারাপ, তাহলে কেন এসেছেন আমার কাছে? আমাকে বিশ্বাস করে ভুল করেছেন, আর বিশ্বাস করতে হবে না আমাকে। কালই আমি এই বাড়ি থেকে চলে যাব, আর আমাদের বিয়ে হয়েছে কেউ তো আর জানে না। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়ে আমি সই করে দেব। ডিভোর্স? তোমাকে আমি কোনোদিন ডিভোর্স দেব না, মরে গেলেও না। তুমি আমার, শুধু আমার, তোমাকে আমি আমাকে ছেড়ে কোথাও যেতেই দেব না। বলে আয়েশকে আর কিছু বলতে না দিয়ে আয়েশের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। বলে দরজার সামনে বসে পড়ল, যাতে বর্ষার রুম থেকে বের হলেই আয়েশ ওকে দেখতে পায় আর বর্ষা ওকে ছেড়ে না যেতে পারে। বর্ষা ভাইয়া অনেক কষ্ট পাচ্ছে, তুই এমন করিস না ভাইয়ার সাথে। তোর ভাইকে আমি এত সহজে মাফ করব না। তোর ভাই কি করেছে জানিস? কি এমন করেছে ভাইয়া? তোর ভাই আমাকে চরিত্রহীনা বলেছে, বলেছে আমার মতো মেয়েদের বিশ্বাস করে ভুল করেনি। তারপর আমার সাথে কি করেছে দেখ। বলে বর্ষা নিজের পেটের উপর থেকে কাপড়টা একটু সরিয়ে আয়েশের নখের আঁচড়গুলো আনিকাকে দেখালো। কি ভাইয়া এসব করেছে? তাহলে ঠিকই আছে, ভাইয়াকে এত সহজে মাফ করবি না, একদম না। সকালে ঘুম থেকে উঠেই বর্ষা ব্যাগ গুছিয়ে বের হলো, ও আজ চলে যাবে। বর্ষা সিঁড়ি থেকে ব্যাগ নিয়ে নামছে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মানছি তো আমি ভুল করেছি, তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তবুও আমাকে ছেড়ে যেও না। কিরে বর্ষা, সকাল সকাল ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি, আফরিন আপুর বিয়ের জন্য এসেছিলাম, বিয়ে শেষ চলে যাচ্ছি। হঠাৎ আয়েশ বর্ষাকে সবার সামনে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে এত বড় শাস্তি দিও না, এত বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আমি এবার তোমাকে পেয়েও হারাতে পারবো না। বলছে আর বাচ্চাদের মতো কান্না করছে। বাড়ির সবাই হতবাক হয়ে আয়েশের কাণ্ড দেখছে। যে ছেলেকে কোনোদিন কাঁদতে দেখেনি, আজ সে ছেলে বর্ষার জন্য কাঁদছে। যে ছেলের রাগের জন্য বাড়ির সবাই ওকে ভয় পায়, সে ছেলে আজ বর্ষার রাগ ভাঙাতে ব্যস্ত। মা, ও মা, দেখো না আমার টুনটুনি পাখিটা আবার আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। ও ফুপি, দেখো না তোর মেয়ে কাল থেকে
আমার সাথে কথা বলছে না। ওকে বলো না আমার সাথে একটু কথা বলতে। বলো না, এত রাগ করে না বউ, একটু কথা বলো না আমার সাথে। আমাকে গালাগালি করো, মারো, বকো, যা খুশি করো, তবুও একটু কথা বলো। তোমার এই চুপ থাকাটা আমার ভিতরে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। বর্ষার সবার সামনে দাঁড়িয়ে থাকতে এবার কেমন যেন অস্বস্তি লাগছে। সবাই ওদের দিকে কেমন করে তাকিয়ে আছে। বর্ষা দ্রুত আয়েশকে সরিয়ে রুমে চলে গেল। আয়েশও বর্ষার পিছু পিছু গেল। বর্ষা দরজা আটকাবে, আয়েশ এমন সময় দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। এই টুনটুনি, কেঁদো না, তোমার চোখের পানি আমার একদম সহ্য হয় না। এর মধ্যে ভাইয়া তোদের বাবা নিচে ডাকছে। এসব কি হচ্ছে আয়াস? তোর বুদ্ধি জ্ঞান কি সব লোপ পেয়েছে? বর্ষার সাথে তুমি সবার এমন করছো কেন? ছি ছি আয়াস, তোর কাছ থেকে এটা আশা করিনি আমি। উনি না এখন আমাদের বিয়ের ব্যাপারে সব বলে দেয়, কি জবাব দেব আমি সবাইকে? সবাই খুব কষ্ট পাবে। আমি বর্ষাকে ভালোবাসি, আমি বর্ষাকে বিয়ে করতে চাই বাবা। তুমিও কি তাই চাও বর্ষা? এখন না, আমার টুনটুনি পাখিটা আবার না বলে দেয়। এমনি আমার উপর প্রচণ্ড রাগ করে আছে। তাহলে তো আমাকে বাধ্য হয়ে আমাদের বিয়ের কথাটা সবাইকে বলতে হবে, কারণ আমি আমার টুনটুনি পাখিটাকে কোনোভাবেই হারাতে পারবো না, কোনোভাবেই না। আমিও আয়েশকে বিয়ে করতে চাই। যাক আলহামদুলিল্লাহ, আমার টুনটুনি পাখিটা এই বিয়েতে না করেনি। বর্ষা কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। বর্ষার কথা শুনে সবাই খুব খুশি। পারভিন বেগম অনেক আগে থেকেই চাইতো বর্ষাকে নিজের ছেলের বউ করতে, কিন্তু বর্ষা আয়েশকে একদম পছন্দ করতো না। আয়েশের জন্যই তো এত বছর এ বাড়িতে আসেনি। বর্ষা তাই পারভিন বেগমের মুখ ফুটে কিছু বলতেও পারতো না। এইদিকে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল আবির। ওর বুকটা ফেটে যাচ্ছে আজ, খুব কষ্ট হচ্ছে ওর। ও তো এত বছর ধরে বর্ষাকে ভালোবেসে আসছে। ও চেয়েও ওর ভালোবাসার মানুষটাকে আজ কিছু বলতে পারছে না, আটকাতে পারছে না। ও বিশ্বাস করতে পারছে না ওর ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে। ও মানতে পারছে না ওর ভালোবাসার মানুষটা অন্য কারো হবে। নীরবে নিঃশব্দে আবিদের চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। সবার চোখ এড়িয়ে গেল আবিদের এই অবস্থা, আনিকার চোখ এড়িয়ে যায়নি। আনিকা আবিদের চোখের পানি একদম সহ্য করতে পারছে না। আবিদের চোখের পানি যেন আনিকার বুকের মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছে। আনিকাও যে আবিদকে খুব ভালোবাসে। আয়াস আর বর্ষার বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে। বাসর ঘরে বসে আছে বর্ষা। আয়াস রুমে ঢুকে দরজাটা আটকে দিয়ে বর্ষার পাশে গিয়ে বসলো। বর্ষা উঠে চলে যাওয়া শুরু করতেই বর্ষার কোমর ধরে আয়াস নিজের সাথে মিশিয়ে নিল। এখন আমার উপর রাগ করে থাকবে বউ? বর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আছে। কথা বলবেন আমার সাথে? বর্ষা কোনো কথা বলছে না। তোমাকে কিভাবে কথা বলাতে হবে তা আমার ভালোভাবেই জানা আছে, বলে নিজের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বর্ষার ঠোঁটে স্লাইড করতে লাগলো। আর আয়েশের প্রতিটা স্পর্শে বর্ষা কেঁপে কেঁপে উঠছে। তারপর বর্ষার গলায় মুখ ডুবিয়ে দিয়ে দিল এক কামড়। আহ বলে আয়েশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি করলেন এটা? উফ বাবা, জ্বলে যাচ্ছে। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? কাল আছড়ে আমার পেটের চামড়া ছিলে দিয়েছেন, আজ আবার কামড় দিচ্ছেন। এই তো আমার টুনটুনি পাখিটা কথা বলেছে। আমি তো ভেবেছিলাম আমার বউটা বোবা হয়ে গেছে। দেখি কাল কি করেছি। বলে বর্ষার পেটে হাত দিয়ে পেটের কাপড় সরিয়ে দিতেই বর্ষা আয়েশের হাত সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আয়াস বর্ষার কোমর ধরে এক টানে নিজের কাছে এনে বর্ষার পেটের কাপড় সরিয়ে একটা চুমু দিল। সরি টুনটুনি পাখিটা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই ছেলেগুলো তোমার দিকে বাজেভাবে তাকিয়েছিল বলে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারিনি। এইবারের মতো মাফ করে দাও প্লিজ, আর কখনো এমন করব না, কথা দিচ্ছি। বর্ষা আয়েশকে সরিয়ে দিয়ে বর্ষার রাগে কটমট করতে করতে একটা বালিশ আর কাঁথা নিয়ে বারান্দার দিকে রওনা দিল। কোথায় যাচ্ছ? বারান্দায়। কেন? আমি আজ বারান্দায় ঘুমাবো। কি ভেবেছেন কি আমি এই বিয়েতে রাজি হয়েছি বলে কি আপনাকে মাফ করে দিয়েছি? কখনো না। যেহেতু আমাদের আগেই বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন না বলার কোনো মানেই হয় না। তাই এই বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আপনার সাথে এক বিছানায় একসাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ও আচ্ছা, তাহলে যাও, বারান্দার দরজা খোলাই আছে। বলে বিছানার এক পাশে টান টান হয়ে শুয়ে পড়ল। ব্যাপারটা কি হলো? এই পাজিটা আজ আমাকে আটকালো না কেন? পাজিটা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কিভাবে?
আমাকে কি আজ রাতে বারান্দায় থাকতে হবে? কোথায় ভেবেছিলাম আমি বারান্দায় যেতে চাইলে এই পাজিটা আমায় আটকিয়ে বলবে তুই বিছানায় শুয়ে পড়ো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। তা না, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। বারান্দায় আমি একা একা থাকবো কিভাবে? আমার তো খুব ভয় লাগছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বারান্দায়, নাকি আমার এগিয়ে দিয়ে আসতে হবে? কেন বলতে গেলাম আমি বারান্দায় ঘুমাবো, আমি সোফায় ঘুমাবো বললেও তো হতো, কিন্তু বুঝতে পারিনি এই পাজিটা এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। এখন তো আমাকে বারান্দায় যেতেই হবে, না হলে এই পাজিটা আমাকে নিয়ে হাসবে। বর্ষা করুণ দৃষ্টিতে একবার আয়েশের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে বারান্দায় চলে গেল। বর্ষা বারান্দায় পা দেবে, এর মধ্যে দেখে বারান্দায় কেউ একজন কাদামাটি বিছিয়ে রেখেছে। বর্ষার আগে কটমট করতে করতে রুমের ভিতর সোফার দিকে যায়। সোফায় বসতে যাবে এমন সময় দেখে সোফা একদম পানি দিয়ে ভিজিয়ে টইটুম্বর করে রাখা হয়েছে। বর্ষা আয়েশের দিকে একবার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মেঝেতে শুতে যায়। গিয়ে দেখে মেঝের যে অংশ খালি সেখানে কোনো মানুষ শুতে পারবে, সেখানেও কাদামাটি বিছিয়ে রাখা হয়েছে। বর্ষা শেষমেশ আর উপায় না পেয়ে খাটে বিছানায় শুতে যায়। বিছানার এক পাশে আয়াস শুয়ে আছে। বর্ষা বিছানার অন্য পাশে শুতে গেলেই দেখলো বিছানার ওই পাশটা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। বর্ষার রাগে কটমট করতে করতে বলে, এটা কি হলো? কি হয়েছে আমার টুনটুনি পাখিটা? ঢং করতে হবে না, আমি জানি এই সব আপনার কাজ। আপনাকে আমি হারে হারে চিনি। তুমি আমাকে চিনবে না তো কে চিনবে? 10টা না 5টা না একটা মাত্র বউ। আমি এখন কোথায় ঘুমাবো? আয়েশ আঙ্গুল দিয়ে নিজের বুকটা দেখিয়ে, এখানে। পাজির ছেলে বলে দরজার দিকে এগিয়ে যেতেই আয়েশ বর্ষার হাত ধরে হ্যাসকার টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। এই টুনটুনি পাখিটা, শোনো না, আমাকে এইবারের মতো মাফ করে দাও না, আমি আর এমন করব না। বর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে। আয়েশ নিজের শার্ট খুলে পকেট থেকে একটা ছুরি বের করে ওর বুকে যেখানে বর্ষা কামড় দিয়েছিল সেখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করতে শুরু করলো। আরে আরে কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? আমি পাগল হয়ে গেছি। তুমি আমার উপর যখন থেকে রাগ করে আছো তখন থেকে আমার নিজেকে পাগল পাগল লাগছে। ছুরিটা নিচে রাখুন প্লিজ। না, আমি তোমার সাথে যা যা করেছি আগে সেই সবের জন্য নিজেকে শাস্তি দেব, তারপর ছুরি রাখবো। ভয় পেও না, আমি আত্মহত্যা করব না, কারণ আমি মরে গেলে তুমি যদি আবার অন্য কারো হয়ে যাও, এমনি ওই আবিদটা তোমার জন্য মুখিয়ে আছে। আমাদের যখন বিয়ের কথা হচ্ছিল তখন আমি খেয়াল করেছি ও আমাদের বিয়েটা মানতে পারছিল না। এখন আমার কিছু হলেই আমি শিওর ওই বজ্জারটা তোমার দিকে হাত বাড়াবে, আর আমি জানি, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। আমি মরে গেলেও তোমাকে অন্য কারোর সাথে মানতে পারবো না। এমন একটা সিরিয়াস মোমেন্টেও আপনার এইসব কথা? ছুরিটা আমাকে দিন। আগে বললো আমাকে মাফ করে দিয়েছো। করেছি। সত্যি তো? 3 সত্যি? 3 সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরো। পারবো না। তাহলে আমিও ছুরি ফেলবো না। আপনি খালি গায়ে। খালি গায়ে তাই জড়িয়ে ধরতে পারবেন, একটু পর তো। বলতেই বর্ষা আয়েশকে জড়িয়ে ধরলো। অসভ্য লোক একটা, আপনার মুখে কিছুই আটকায় না। আয়েশ ছুরি ফেলে দিয়ে বর্ষাকে জড়িয়ে ধরলো, তারপর বর্ষাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এই কি করছেন? কাছে আসবেন না। আর তাছাড়া আপনার বুকে কাটার জায়গায় এখন ওষুধ লাগাতে হবে। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ওষুধ তুমি টুনটুনি। একদম কাছে আসবেন না। আজকে তো তোমার বারণ আমি শুনবো না। তুই না চাইলেও আমি তোমার কাছে যাব, দরকার হয় জোর করে যাব। বলে বর্ষার উপর শুয়ে পড়ল। তারপর বর্ষার ঘাড়ে গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিল। একটু পর বর্ষার গলা থেকে মুখ তুলে বর্ষার দিকে তাকিয়ে, আজকে কি গোসল করতে পারবে? বর্ষার লজ্জায় আয়েশের বুকে মুখ লুকালো। তারপর বদ্ধ দরজার পিছনে যা হয়েছে তা আয়েশ আর বর্ষার সিক্রেট। সকালে আয়েশ ঘুম থেকে উঠে দেখে বর্ষা এখনো ঘুমোচ্ছে। আয়েশ বর্ষার কপালে একটা চুমু দিতেই বর্ষারও ঘুম ভেঙে গেল। গুড মর্নিং আমার টুনটুনি পাখিটা। গুড মর্নিং। কখন উঠেছেন? তুমি আমাকে এই আপনি বলাটা কবে থেকে ছাড়বা বলো তো? ধুর, সকালে আমার মুডটাই দিলে খারাপ করে। বলে রেগে বিছানা ছেড়ে উঠতে গেলেই বর্ষা আয়েশকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। কি বললে? তুমি আমাকে আই লাভ ইউ বললে? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। বলে অজস্র চুমুতে বর্ষার চোখ, নাক, মুখ, গলা ভরিয়ে দিতে লাগলো। এই কি করছো? কি ছাড়ো আমাকে। এখন আর ছাড়াছাড়ি নেই, এখন আমি আর একবার তোমার কাছে যেতে চাই। বর্ষা দৌড়ে উঠে ওয়াশরুমের কাছে গিয়ে, কাল সারা রাত আমাকে জ্বালিয়ে তোমার শান্তি হয়নি? আগামী 1 মাস তুমি আমার ধারে কাছে আসবে না। আমি এখনই আসবো।
বলে বিছানা থেকে উঠে দাঁড়াতেই বর্ষা একটা ভেঙচি দিয়ে দৌড়ে ওয়াশরুমের ভিতর চলে গেল। বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। আয়েশ পেছন থেকে এসে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার পেটের উপর হাত রাখলো। অবশেষে তুমি আমার। আমি সেই তো ছোটবেলা থেকেই তোমার। ইস, এতদিন তো নিজেকে আমার থেকে দূরে রাখার জন্য কত চেষ্টাই না করেছো। আমি যখন শৈশবে ছিলাম তখনও আমার সবটা জুড়ে তুমি ছিলে। আমি যখন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিলাম তখনও আমার সবটা জুড়ে তুমিই ছিলে। আমি যখন কৈশোর থেকে যৌবনে পা রেখেছিলাম তখনও আমার সবটা জুড়ে তুমিই ছিলে। তুমি সেই ব্যক্তি যে সর্বপ্রথম আমার মনটা চুরি করে নিয়েছিলে। তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আর ইনশাল্লাহ শেষ পুরুষও হবে। বলে এতদিন আমাকে এত কষ্ট দিলে কেন? ওই যে তোমার রাগটাকে খুব ভয় পেতাম, আর তুমি আর আবিদ ভাইয়া যা শুরু করেছিলে তাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তোমার থেকে দূরে যাওয়াটাই নিরাপদ। না হয় আমার জন্য হয়তো তুমি নিজেই তোমার কোনো ক্ষতি করে ফেলবে, আর আমার জন্য তোমার ক্ষতি হবে এটা আমি কখনো চাই না। এখন ভয় পাও না আমার রাগকে? না। কেন? বর্ষা পেছনে ঘুরে আয়েশের কপালে একটা চুমু দিয়ে। কারণ এখন আমি জানি তোমার রাগের মধ্যে লুকিয়ে আছে আমার প্রতি অসম্ভব ভালোবাসা। আই লাভ ইউ টুনটুনি পাখিটা। আই লাভ ইউ টু। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আবিদ। এমনিতেও ও কখনো সিগারেট ছুঁয়েও দেখে না, কিন্তু আজ ওর খুব কষ্ট হচ্ছে। ও নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখেছে। আবিদ ওর বন্ধুদের কাছে শুনেছে যে সিগারেটের ধোঁয়ায় নাকি নিজের সব দুঃখ কষ্ট উড়িয়ে দেওয়া যায়। তাই সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো থেকে পরিত্রাণ পাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। কাল সারা রাত ঘুম হয়নি ওর। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। এই দুদিনে আবিদের মুখটা শুকিয়ে গেছে। আবিদ আনমনে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে, আমিও তো ভালোবেসেছিলাম, আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, তবে কেন আমার ভালোবাসার মানুষ আজ অন্য কারো? আমিও তো সেই ছোট্টবেলা থেকেই বর্ষাকে ভালোবেসেছি, ও কেন আমাকে ভালোবাসতে পারলো না? আমি তো সেই ছোটবেলা থেকেই বর্ষার জন্য অপেক্ষা করেছি, বারবার একটা বার ওকে দেখার জন্য ছুটে গিয়েছি গ্রামে। আমার ভাগ্য কেন আমার সহায় হলো না? কি অপরাধ ছিল আমার? পেছন থেকে আনিকা। আবিদ ভাইয়া, আবিদের এখন এই মুহূর্তে কারো সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এই মুহূর্তে ও একটু একা থাকতে চায়। তাই কোনো কথা না বলে আনিকার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আনিকা আবিদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়া তোমার কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না, আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না ভাইয়া। আবিদ মূর্তির মতো দাঁড়িয়ে আছে, ওর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ভাইয়া, পেছনের কথা তুমি ভুলে যাও আর আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জানি এসব কথা বলার এখন সঠিক সময় না, কিন্তু আমি যে তোমাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। তোমাকে এভাবে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে আজ। তোকে কি বলবো, আমার ভাষা নেই, কিন্তু আমাকে মাফ করিস। তোকে দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নেই। আমার মন প্রাণ সবটা জুড়ে যে ছিল সে আজ অন্য কারো। আমি পারিনি তাকে আমার নিজের করে নিতে, আমি পারিনি। বলে আনিকাকে ছাড়িয়ে চলে গেল। আনিকা এক দৃষ্টিতে স্তব্ধ হয়ে আবিদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বর্ষা বিছানার উপর বসে আছে। আমার টুনটুনি পাখিটা কি রাগ করেছে? বর্ষা আয়াসকে জড়িয়ে ধরে। কেন আমার এত সুন্দর কিউট বরটার উপর রাগ কেন করব? যাতে আমি আদর করে আমার বউটার রাগ ভাঙাতে পারি। আমি একটুও রাগ করিনি। ইস, একটু রাগ করে থাকলেও তো পারতে, তারপর আমি অফিস থেকে ফিরে আদর করে তোমার রাগ ভাঙাতাম। ইস, এই 2-3 তো রাগ করেছিলাম, দেখেছি তো কেমন পাগল পাগল হয়ে গেছিলে। ওটা তো সিরিয়াসভাবে রাগ করেছিলে। এখন কি আমি তোমাকে সিরিয়াসভাবে রাগ করতে বলেছি নাকি? সে একটু ঢং করে রাগ করবে আমার সাথে, সেটা বলেছি। ইস, শোনো। বলো টুনটুনি। বর্ষা নিজের ঠোঁট দেখিয়ে, একটা কিসি দাও। আয়েশ একটা মুচকি হাসি দিয়ে নিজের ঠোঁট জোড়া বর্ষার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এভাবে চলতে থাকলো বর্ষা আর আয়েশের সুখের সংসার। আয়েশ রোজ অফিস থেকে ফেরার পথে বর্ষার জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসে। কখনো বেলি ফুলের মালা, কখনো কাঠগোলাপ, কখনো লাল গোলাপ, কখনো শাড়ি। আবার বর্ষা রাতে না খেয়ে আয়েশের জন্য না খেয়ে অপেক্ষা করে। দেখতে দেখতে কেটে গেল কিছু বছর। হঠাৎ একদিন বর্ষা মাথা ঘুরে পড়ে গেল। সেদিন আয়েশের অবস্থা প্রায় পাগল পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো বর্ষা প্রেগনেন্ট। কথাটা জানার পর সারা বাড়িতে খুশির বন্যা বয়ে গেল।
আয়েশও খুব খুশি, সে বাবা হতে চলেছে। গুটি গুটি পায়ে সে আয়েশের হাত ধরে হাঁটবে, তাকে পাপা পাপা বলে ডাকবে। সে তো ইতিমধ্যে তার বেবির নামও ঠিক করে ফেলেছে। বাড়ির সবাই বর্ষার প্রতি এক্সট্রা কেয়ার করা শুরু করেছে। আয়েশা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। অফিসে গিয়েও প্রতি মিনিটে মিনিটে বর্ষার কাছে কল করে, বর্ষা কখন কি করছে, কি খাচ্ছে, নিজের খেয়াল রাখছে কিনা ইত্যাদি। অফিসে থাকলেও আয়েশার মন পড়ে থাকে বর্ষার কাছে। বর্ষারও অনেক স্বপ্ন, তাদের একটা ছোট্ট প্রিন্স অথবা প্রিন্সেস আসবে, তাকে আধো আধো কণ্ঠে মাম মাম বলে ডাকবে। হঠাৎ একদিন আয়াস বাসায় ফিরছে না দেখে সবাই চিন্তা করছে, বর্ষার তো পাগল পাগল অবস্থা। সবাই বর্ষাকে এত করে বোঝাচ্ছে, এই অবস্থায় ওর এত টেনশন করা ঠিক না, কিন্তু ও কারো কথা শুনছেই না। অবশ্য টেনশনকে মানুষ ইচ্ছে করে করে, টেনশন আপনা আপনি চলে আসে। হঠাৎ কেউ একজন কল করে বলল আয়েশ অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। সাথে সাথে বর্ষা চিৎকার করে উঠল, হন্তদন্ত হয়ে ছুট লাগানো হসপিটালে যাবে। সবাই বর্ষাকে রেখে হসপিটালে চলে যেতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত বর্ষার জোড়াজড়িতে আর রেখে যেতে পারল না ওকে। কিন্তু হসপিটালে গিয়ে দেখে লিফট ওপরে। এদিকে আয়েশের চিন্তায় চিন্তায় বর্ষা তো পাগল হয়ে গেছে। সে আর লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল সিঁড়ি থেকে। আয়েশের সামনে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, শুধু নেই বর্ষা। আয়েশের তেমন গুরুতর কিছু হয়নি, শুধুমাত্র মাথা ফেটে গিয়েছে, তাই জ্ঞান হারিয়েছিল। মা, আমার টুনটুনি পাখিটাকে দেখছি না, ও কোথায়? সবাই মাথা নিচু করে আছে, কেউ কিছু বলছে না। ওকে তোমরা বাড়িতে রেখে এসেছো? ঠিক করেছো। ওর এই অবস্থা এখানে আসা ঠিক হতো না, কিন্তু তোমরা সবাই তো এখানে। আমার টুনটুনি পাখিটা তো বাড়িতে একা ভয় পাবে। এ আনিকা, তুই তো বর্ষার কাছে থাকতে পারতি। তোমাদের আসলে কোনো কমন সেন্স নেই। একা একটা মেয়ে, তাও এই অবস্থায় বাড়িতে রেখে এসেছো। আয়েশের কথা শুনে আনিকা আর নিজের কান্না ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল। এ আনিকা, কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। ভাইয়া বর্ষা। এই বর্ষা কি? তোকে না আমি কতবার বলেছি ভাবি বলতে? ভাইয়া ভাবি। কি হয়েছে আমার টুনটুনির? বর্ষা তোকে দেখতে এসে লিফট না পেয়ে তাড়াহুড়া করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। ও এই হসপিটালেই আইসিইউতে আছে, ডাক্তার বলেছে ওর অবস্থা ভালো না। না, আমার বর্ষার কিছু হতে পারে না, কিছু না। আমাকে এখনই আমার টুনটুনি পাখিটার কাছে নিয়ে যাও, এখনই। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে এলো। পেশেন্টের কন্ডিশন ভালো না, এখনো 2 ব্যাগ রক্ত লাগবে। আয়েশ ডক্টরের পা ধরে, আপনি দরকার হয় আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নেন, তবুও আমার টুনটুনি পাখিটাকে বাঁচান প্লিজ ডাক্তার। কিন্তু পেশেন্টের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপের মিল নেই তো। বর্ষার রক্তের গ্রুপ কি? এবি প্লাস। আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। আমি দিব রক্ত, চলুন ডাক্তার। কিছুক্ষণ পর একজন নার্স বেরিয়ে এলো একটা বন্ডে সই করানোর জন্য। কেন আমি বন্ডে সই করব কেন? আমি কোনো বন্ডে সই করতে পারবো না। আমার টুনটুনি পাখিটা কোথায়? আমি ওর কাছে যাব। দেখুন, আপনার ওয়াইফ এবং আপনার বেবি দুজনের অবস্থা আশঙ্কাজনক। বেবি বা মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো, আবার এমনও হতে পারে কেউ বাঁচবে না, তাই এই বন্ডে সই করা প্রয়োজন। এটা হাসপাতালের রুলস। আয়েশ হসপিটালের দরজায় জোরে জোরে লাথি দিচ্ছে। আমি দুজনকেই চাই। আমার বর্ষার কিচ্ছু হতে পারে না, আর আমার বেবিরও কিচ্ছু হবে না। আয়েশ পাগল হয়ে গেছে, বর্ষার এই অবস্থা ও মেনে নিতে পারছে না। সব হয়েছে আমার জন্য। আমাকে দেখতে এসে আমার টুনটুনি পাখিটার আজ এই অবস্থা। আবি, তুই ওকে নিয়ে বাইরে যা, ও নিজেও এখনো সম্পূর্ণ সুস্থ না, আর এরকম করলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। কোথায় সই করতে হবে আমাকে বলুন, আমি সই করছি। আমি কোথাও যাব না, আমি আমার টুনটুনি পাখিটার কাছে থাকবো। টানা 3 ঘন্টা অপারেশনের পর ডাক্তারও অপারেশন থিয়েটার থেকে বের হলো। বর্ষার কি অবস্থা ডাক্তার? সরি, আমরা বেবিকে বাঁচাতে পারলাম না। আর বর্ষা? 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না, আপনারা আল্লাহকে ডাকুন। আয়েশ ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর আয়েশ দ্রুত উঠে নামাজে দাঁড়ালো। আল্লাহ, তুমি কিছুতেই আমার টুনটুনি পাখিটাকে আমার থেকে কেড়ে নিতে পারো না আল্লাহ। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ, কি নিয়ে বাঁচবো? ওর বদলে তুমি আমার জীবন নিয়ে নিও। বর্ষার জ্ঞান ফিরেছে শুনেই আয়েশ দৌড়ে বর্ষার কাছে গিয়ে বর্ষার হাত দুটো ধরে কেঁদে দিল। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? মনে হচ্ছিল এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেললাম। বুকের বাম পাশটা বড্ড খালি খালি লাগছিল। আমি এখন একদম ঠিক আছি বলে উঠতে গেলেই একদম উঠবে না, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ না। আমাদের বেবি ঠিক আছে তো?
আয়েশ কি বলবে কিছু বুঝতে পারছে না। বর্ষাকে কিভাবে জানাবে যে ওদের বেবিটাকেও ও বাঁচাতে পারেনি। ওইসব পরে হবে, আপাতত তুমি রেস্ট নাও, তুমি এখনো অসুস্থ। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আয়েশ জোরপূর্বক একটা হাসি দেওয়ার চেষ্টা করে। আরে না, কি লুকাবো? আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আমাদের বেবি ঠিক আছে তো? বর্ষা রীতিমতো পাগলামি শুরু করেছে ওর বেবির জন্য। শেষ পর্যন্ত আয়েশ আর বর্ষার এই অবস্থা সহ্য করতে না পেরে সবটা খুলে বলল। বর্ষা একটা চিৎকার দিয়ে, তুমি বলো না আমাদের বেবি সুস্থ আছে, একবার বলো না প্লিজ। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদো না, তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। ভাগ্যকে মেনে নাও টুনটুনি। এই ঘটনার পর থেকেই বর্ষা ডিপ্রেশনে চলে যায়। সারাদিন রুমে আটকে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। ছাদে দাঁড়িয়ে আছে আনিকা, পেছন থেকে আবিদ। আনিকা, কিছু বলবে আবিদ ভাই? কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আনিকা আবিদের হঠাৎ এমন প্রশ্নে অবাক চোখে আবিদের দিকে তাকিয়ে আছে। আসলে আমি চাইছি আমাদের সম্পর্কটাকে নতুন একটা সুযোগ দিতে। আমিও তোমাকে ভালোবাসতে চাই। পৃথিবীতে সবাই সবার ভালোবাসার মানুষটাকে পাবে এমন না, আমিও না হয় পাইনি। আমি আমার অতীতটাকে ভুলে যেতে চাই, তোমার সাথে নতুন করে বাঁচতে চাই, তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে চাই। তুমি কি আমাকে শেষ একটা সুযোগ দিবে আনিকা? কথা দিচ্ছি আমি কখনো তোমাকে কষ্ট দিব না, কখনো তোমাকে ঠকাবো না। আনিকা এখনো কোনো উত্তর না দিয়ে অবাক দৃষ্টিতে আবিদের দিকে তাকিয়ে আছে। আবিদ আনিকার ব্যাপারটা বুঝতে পেরে, তোমাকে এখনোই কিছু বলতে হবে না, তুমি সময় নাও, তারপর ভেবেচিন্তে উত্তর দিও। বলে চলে যেতে নিলেই আনিকা এসে আবিদকে জড়িয়ে ধরে। আমি তোমাকে খুব ভালোবাসি আবিদ ভাইয়া, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমার সব স্বপ্ন, মন, প্রাণ সব তো তোমাকে ঘিরেই। কথাগুলো বলছে আর আনিকার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। মিথ্যা কথা। আনিকা অবাক দৃষ্টিতে আবিদের দিকে তাকালো। এই যে, তাহলে এখনো ভাইয়া ভাইয়া বলতে না? আনিকা লজ্জা পেয়ে আবিদকে জড়িয়ে ধরল। আবিদও আনিকাকে জড়িয়ে ধরল। 6 মাস পর আয়েশ অনেক চেষ্টায় বর্ষাকে ডিপ্রেশন থেকে ফিরিয়ে এনেছে। বর্ষা এখন আবার প্রেগনেন্ট। এবার বাড়ির সবাই আগের থেকেও বর্ষার বেশি যত্ন নিচ্ছে। সবচেয়ে বেশি যত্ন নিচ্ছে আয়াস। সে এবার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে উঠেছে। এই আয়েশের বাচ্চা। চিচি টুনটুনি, তুমি এসব কি বলছো? তুই স্বামীর নাম ধরে ডাকছো, তারপর আবার বলছো আয়েশের বাচ্চা। কিন্তু আমার বাচ্চা তো তোমার পেটে, এখনো পৃথিবীর আলোই দেখেনি। বর্ষার রাগে কটমট করতে করতে, তুমি চাকরি ছেড়েছো কেন? তোমার দেখাশোনা করতে। এটা কেমন কথা? আমি কি এখনো বাচ্চা? আমি নিজের যত্ন নিজে নিতে পারি না নাকি? বাচ্চাই তো। আগের বার যে ভয় আমি পেয়েছিলাম, এবার আমি কোনো রিস্ক নিতে চাই না। আর তাছাড়া আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা তো অনেক দিন আগেই ব্যবসার কাজে বসতে বলেছিল, কিন্তু আমিই করিনি। বেবিটা হলে তুমি সুস্থ হলে ব্যবসার কাজ ধরবো। কিন্তু এটা তোমার স্বপ্ন ছিল, নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের আলাদা একটা পরিচিতি গড়া। এখন কি আমি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি নাকি নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি? আমি ঠিক কি বলতে চাইছি তুমি ভালো করেই বুঝেছো। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি। আমি এবার আর তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি তো আমার বেবি নিতেই রাজি হতাম না। এখন শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আর একটা ছোট্ট প্রিন্স অথবা প্রিন্সেসের লোকটা ঠিক সামলাতে না পেরে রাজি হয়েছি। কিন্তু এইবার 1 মিনিটের জন্যেও তোমাকে আমার চোখের আড়াল করব না। 5 বছর পর আয়েশ ল্যাপটপে কি যেন কাজ করছে আর বর্ষা ঘর গোছাচ্ছে। এই টুনটুনি, আয়ুষী বর্ষা আর আয়েশের একমাত্র রাজকন্যা। এই কি বললি তুই? এইসব তোকে কে শিখিয়েছে? পাপা। বর্ষা আয়েশের দিকে তাকিয়ে, এইসব শিক্ষা দাও মেয়েকে? আয়েশ একটা ঢোক গিলে। কই না তো। আমি দেখছি না ভাবছো? বাবা মেয়ে মিলে সব সময় আমার পেছনে লাগা। আয়েশ এসে বর্ষাকে জড়িয়ে ধরে। তোমার পেছনে লাগবো না তো কার পেছনে লাগবো? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। পাপা, তুমি আমাকে রেখে একা একাই মাম্মামকে আদর করছো? আয়াস আর বর্ষা একগাল হেসে দুজনেই আয়ুষীকে জড়িয়ে ধরল।